আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমার আসিফ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমিও তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে ইংরেজি রাইট ফর্ম ভার্বস এর বেসিক ক্লাস, আজকে 2 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা 1 নাম্বারটা পড়েছি, আজকে আমরা 2 নাম্বারটা পড়বো। তো তোমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছো ভাইয়াকে একটু জানাও, আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাব এবং একটা দারুণ ক্লাস আজকে আমরা করবো এবং বেসিকটাকে একটু স্ট্রং করে নিব। ওকে, আমি দেখি আমাদের গ্রুপে লাইভটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকলে হবে। ওকে, এমডি আসিফ সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এখন কেউ হয়তো বা মেসেজ করো না পেজে যে ভাইয়া কখন লাইভে আসবেন। তোমরা জানো যে এখন আমার লাইভের টাইম থাকে এক্স্যাক্টলি এর থেকে 5 থেকে 6 মিনিট লেট করে আমি আসি। এটা আমার মানে একটা অভ্যাস, যেন তোমরা সবাই ক্লাসটাতে জয়েন করতে পারো। কারণ অনেকেই জাস্ট 9টায় আসতে পারে না, তাদের একটু সমস্যা হয়, তাই আমরা একটু লেট করে আসি, তাই না? চলো, আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের দারুণ ক্লাস করব। আমার সাউন্ড ঠিক আছে আমাকে একটু জানাবা তোমরা সবাই, এবং সবাই সালাম দিচ্ছ, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি তো প্রতিদিনের মতোই আমাদের যে গ্রুপটা আছে আমি শেয়ার করতে চাই। আজকে আমাদের গ্রুপে 10,000 মেম্বারের একটা পরিবার হয়ে গেছে। আচ্ছা, আমি কেন গ্রুপে প্রতিদিন শেয়ার করি বা গ্রুপটার কথা বলি কেন জানো? এটার পিছনে একটা গল্প আছে। সেই গল্পটা আমি একদিন তোমাদেরকে শোনাবো এবং বলবো, কষ্টের গল্প একটা। তোমাদের আমি বলি, যারা শুরু থেকে শুনছো, তোমাদের যে পাবলিক গ্রুপগুলো আছে না বিভিন্ন, ওই গ্রুপগুলো জানো এইগুলো যে ভাড়ায় পরিচালিত, মানে ওই গ্রুপগুলো ভাড়া হয়ে থাকে, বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে টাকা দিয়ে ভাড়া দেয় এবং তারা ওইভাবে বিভিন্ন সময় প্রচারণা করে। তো আমি একদিন একটা গ্রুপে অনেক মানে রিকোয়েস্ট করলাম যে আপু, আপনার এই গ্রুপটাতে দেখলাম আপনি এই অ্যাডমিন আছেন, আপনার গ্রুপে তো অনেক মেম্বার, এখানে এসএসসি 24 এবং 25-এ তাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করি এবং ক্লাসগুলো নেই। আমি কি আমার ক্লাসগুলো স্টুডেন্টদের উপকারের জন্য ফ্রিতে আপনার এখানে আমি কি শেয়ার করতে পারি? দেন সরাসরি বললো না। তখন আমার একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বন্ধু, আমাদের এই গ্রুপগুলোতে আছে তো পাবলিক গ্রুপ, কিন্তু এগুলোতে দেখলাম অন্য অন্য পেজ পোস্ট করে বা তুমিও পোস্ট করো, তা আমারটা হয় না কেন? পরে বলতে আসিফ, তুমি জানো না এগুলো হচ্ছে কেনা গ্রুপ, যে তুমি যদি এগুলো মেন্টরদেরকে কিংবা এডমিনদেরকে টাকা দাও তাহলে তোমাকে অ্যাক্সেস দিবে, তখন তুমি তোমার ভিডিও শেয়ার করো। তখন আমি ভাবলাম যে আসলে এটার কোনো প্রয়োজন নাই। গন্তব্য ঢাবিকে স্টুডেন্টরা এত ভালোবাসে যে আমরা যদি নিজেরা একটা গ্রুপ খুলি, ওই গ্রুপটা সারা বাংলাদেশে অনেক বেশি প্রচার হবে এবং সেই গ্রুপে প্রতিদিনই ক্লাসে বলি তোমাদের সেই গ্রুপটার কথা। আমি নিয়মিত আমাদের এই গ্রুপটাতে আমি শেয়ার করি। কেন শেয়ার করি আজকে হয়তো বা তোমরা সেটা বুঝতে পারছো। তোমরা দেখো আমাদের এই গ্রুপটা, আমি তোমাদেরকে দেখাই। আমার জন্য আজকে একটা খুশির দিন যে এখানে আমরা 10,000 পরিবারে যুক্ত হয়েছি। আসলে সত্যি মানে খুবই ভালো লাগার কাজ করতেছে। কারণ হচ্ছে তোমাদের থেকে বললাম যে এই জিনিসটা কিভাবে হয়েছিল, মানে খুবই কষ্ট লাগে যখন তোমাদের জন্য কিছু করতে চাই কিন্তু সেটা টাকার জন্য আটকে যায়। তখন ভাবলাম যে না, আমরা কেন এমন করব, আমরা নিজেরা গ্রুপ খুলবো, আমাদের নিজেদের গ্রুপ থাকবে, আমরা নিজেরা প্রকাশ করব। আমরা এই যে হয়ে গেল না কয়েকদিনে, তাহলে আমরা সবাই সবাইকে এত ভালোবাসি, তোমরা গন্তব্য ঢাবিকে এত ভালোবাসো যে 10,000-এর পরিবার হয়ে গেছে। ওকে, আমার গ্রুপে দেওয়া শেষ, তোমাদের একটু কমেন্ট পড়বো, পরে স্টার্ট করব। চলো, আজকে আমরা ওই দিনই ক্লাসটা করেছি, আজকে আমাদের ক্লাস নাম্বার 2। আজকে আমরা ক্লাস 2-তে পড়বো আমাদের এডমিশনের বেসিক পড়াটা। ওকে, মনিটাইজেশন করে ফেলেন না তৌফিক, মনিটাইজেশন করে যদি আমার পেজের, তখন তোমরা ভিডিও দেখতে সমস্যা হবে, তোমাদের ভিডিওতে অ্যাড যাবে, হয়তো বা আমি টাকা পাবো, আমার টাকার দরকার নাই। তোমরা যেন আমার ভিডিওগুলো সুন্দর করে দেখতে পারো, যেন কোনো বিজ্ঞাপনে ডিস্টার্ব না হয় আমার ভিডিওতে, তো ওই জন্য আমি মনিটাইজেশন অ্যাড করি না। ভাইয়া চকলেট দেন। ওকে, চকলেট দিব, কিন্তু তোমরা সবাই একটু করে শেয়ার করে দাও। কে কে শেয়ার করতেছো আমাকে একটু বলো, কে কে আমাদের সাথে। ওকে, লিজা বলতেছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। সাবরিনা আক্তার শেয়ার ডান। তিশা বলতে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কমেন্ট পড়েন না, এই যে ভাইয়া তোমার কমেন্ট পড়লাম, শেয়ার ডান। আচ্ছা, তোমরা যদি শেয়ার করো তাহলে গন্তব্য ঢাবি পৌঁছে যাবে সারা বাংলাদেশে, আর এই সুন্দর ক্লাসগুলা তোমাদের কাছে পৌঁছে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ যদি তুমি কৌশলী হও। এবং সহজ কেন, আমি যখন একটা টপিক পড়াই আমার কাছে ইজি মনে হয় এবং আমার মনে হয় এটা আমি পারি, আমি এটা পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আর আমার এটা মনে হয় আমার ছোটো ভাই বোনগুলোকে তো এটাই আসবে পরীক্ষায়, তো এটা ইজি করে পড়াই, তখন পরীক্ষা আসলে ওরাও এটা আনসার করতে পারবে। দেন এই জায়গায় আমি কঠিন কিছু দেখি না, এই জায়গায় আমি ধোঁয়াশা কিছু দেখি না। অনেকের মনে হয়তো বা একটা ভাবনা আছে
ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লাখ লাখ শিক্ষার্থী পরিশ্রম করবে, সিট তো 1700, সবাইকে চান্স পাবে, এই কথাটা ভেবে সবাই প্রিপারেশনই নেয় না। এই কথাটা ভেবে সবাই ওইভাবে প্রিপারেশনই নেয় না। আরে এত এত মেধাবী আছে, আমার কি হবে, এটাই বাস্তব, সবার চান্স হবে না। তো ওই যে ভাবে এটা ভেবেই অনেকেই নেয় না। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি যদি এটা ভেবে বসে থাকো বা তোমাকে চান্স হবে, তুমি আমাকে দেখো, আমি যদি এটা ভেবে বসে থাকতাম যে 1700 সিট, এখানে আমার চান্স হবে না, অনেক মেধাবী, তো আমি কি চান্স পাইতাম? আমি কি মেধাবী বলো? আমি কি মেধাবী? আমি মেধাবী না, আমি অনেক বেশি পরিশ্রম করি, তোমাদেরকে একটু পড়াই, তোমরা বরং আমার থেকে বরং মেধাবী। শুধু তুমি পরিশ্রমটাকে যদি একটু ব্যারিয়ারটা ভাঙতে পারো, আজকে দেখো 10 ঘন্টা পড়ো, কালকে 11 ঘন্টা পড়ো, এরপর দিন 12 ঘন্টা পড়ো, এরপর দিন 13 ঘন্টা পড়ো, এরপর দিন 14 ঘন্টা পড়ো, সারা বাংলাদেশে সব থেকে ভালো, সব থেকে পরিশ্রমী যে ছেলেটা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হবে, তুমি তাকেও বিট করে দাও। তুমিও চাইলে প্রথম হতে পারো তোমার পরিশ্রম দিয়ে, মেধা তোমার আল্লাহ তোমাকে দিয়েছে। এখন তুমি তোমার এমনভাবে পরিশ্রমের লেভেলটা বাড়াও যেন একজন পরিশ্রমীকে তুমি হারিয়ে দিতে পারো। অর্থাৎ একজন পরিশ্রমী ছেলে সারা বাংলাদেশে এখন যে সিরিয়াস, হয়তোবা সে পড়াশোনা করছে 14 ঘন্টা, তুমি একদিনে 14 ঘন্টা পারবা না। তুমি স্টার্ট করো, তুমি বলবা দেখো আমি 7 দিনেই তোমাকে পরিশ্রম দিয়ে হারিয়ে দিব। পরিশ্রম দিয়ে হারিয়ে দাও। স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে কিনা সেটা সম্পূর্ণ আল্লাহর উপরে ডিপেন্ড করে। আল্লাহ উপর থেকে আমাদের জন্য ফল নির্ধারণ করবেন, কিন্তু আল্লাহ সবসময় বলছে যে পরিশ্রমীদের আল্লাহ সবসময় মূল্যায়িত করে, পরিশ্রমীদের ফল আল্লাহ নিজের হাতে দেয়। তাহলে যে ছেলেটা বা যে মেয়েটা আজকে পরিশ্রম করছে সব থেকে বেশি, তুমি আগামী 7 দিনে তার থেকে বেশি পরিশ্রমী হও। গায়ে তো শক্তি আছে, হ্যাঁ, বুক ভরে তো নিঃশ্বাস নিতে পারো, সবসময় তো খাবার থাকে, সব কিছুই ঠিক আছে, তাহলে তুমি কেন আরেকজন পরিশ্রমীকে হারাতে পারবা না? তুমি একদিন 10 ঘন্টা, পরের দিন 11 ঘন্টা, ধরো একদিন 10 ঘন্টা, পরের দিন 10 ঘন্টা 30 মিনিট, 11 ঘন্টা 11 ঘন্টা 30 মিনিট, 12 ঘন্টা 12 ঘন্টা 30 মিনিট, 13 ঘন্টা, এভাবে 14 ঘন্টা 15 ঘন্টা যাও, একজন পরিশ্রমীকে বিট করে দাও। সর্বোচ্চ ধরো পরিশ্রমী আমি, ধরো তুমি আর আমি স্টুডেন্ট, সারা বাংলাদেশে সবথেকে বেশি পরিশ্রমী আমি, এবং তুমি যদি আমাকে বিট করতে চাও, ধরো আমি পড়াশোনা করি হচ্ছে এইটা, দেখো আমার কথাটা একটু মনোযোগ দাও। তুমি ধরো আমি একদম স্টুডেন্ট, হ্যাঁ, আমার সাথে তোমার কম্পিটিশন। তো ধরো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিছি, আমার অ্যাভারেজ পড়াশোনা থাকতো 12 ঘন্টা পরিশ্রম থাকতো, মানে 12 ঘন্টা আমি পড়াশোনার মধ্যে থাকতাম। তো শুরুর দিকে, লাস্টের দিকে সেটা 14 কিংবা 15 ঘন্টা হয়ে গেছিলো, সেটা 14 কিংবা 15 ঘন্টা হয়ে গেছিলো। এর তো অনেক দেরি আছে। তো প্রথম দিকে যে তোমার আসিফ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কত ঘন্টা পড়াশোনা করছিল, কত ঘন্টা পরিশ্রম করছিল, এটা মনে রাখতে হবে। হার্ডওয়ার্ক সে কত ঘন্টা করছিল, 12 ঘন্টা। তুমি চান্স পাবা কি না সেটা তো ডিপেন্ড করবে আল্লাহর হাতে, আল্লাহ নিজের হাতে ফল দিবেন। এখন তুমি যদি এই আসিফকে, এটা হচ্ছে আসিফ ভাইয়া 12 ঘন্টা পরিশ্রম করে, তুমি হয়তো বা এখন 8 ঘন্টা পড়তেছো, আগামী 4 দিন পরে তুমি 13 ঘন্টা পরে এই আসিফ ভাইয়াকে বিট করে দাও। তুমি চ্যালেঞ্জ করো, আমি সব থেকে পরিশ্রমী ছেলেটা হব, আমি সব থেকে পরিশ্রমী মেয়েটা হব, তাহলে কনফার্ম ধরে নিতে পারো তোমার চান্স হবে। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি যে পরিশ্রমীদেরকে আল্লাহ নিজের হাতে ফল দেন। তাহলে আমি যেহেতু পরিশ্রম করছি, আমি ডিউতে চান্স পাইছি, তাহলে তুমি কেন পাবা না? তুমি তো আমাকেও বিট করে দিবা। তাহলে যারা এটা ভাবছো যে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স মিস করতে চাই না, কোনোভাবেই মিস করতে চাই না, একদম না, আমার দম বন্ধ হয়ে যায়, আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, এটার কোনো বিকল্প নাই, যারা এই চিন্তাটা করছো এবং নিজেকে এখন ঢাবিয়ান ঘোষণা করতে চাও, তাহলে তুমি নিজেকে এইটা আগে ঘোষণা করো, আমি এই বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ এবং সেরা পরিশ্রমী ছেলেটা হব। এটা অনেক কঠিন কাজ। তোমরা ভাবছো আচ্ছা ভাইয়া সবাই তো জেনে গেল, তাহলে 13 ঘন্টা পড়লেই চান্স হবে না। সবাই এই 13 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারবা না। তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি এটা কালকে নিজে করতে পারবা কিনা সেই চ্যালেঞ্জটা নিজের কাছে রাখো। দেখো আমি যে বললাম 13 ঘন্টা হবে না, ধরো তুমি কালকে 9 ঘন্টা পড়বা কিনা, তুমি এই চ্যালেঞ্জটা নিজের কাছে রাখো। তুমি তো ভাবছো যে সবাই পড়ে ফেলবেন, না, তুমি নিজের কাছে রাখো, দেখো তুমি নিজে পারছো কিনা। তুমি যেমনি পারবা না, এটা সবাই পারবে না, অর্থাৎ তারাই পারবে যারা একদম জিদি। না, আমি আজকে হয়তো 7 ঘন্টা পড়ি, আগামী 6 দিন 7 দিন 8 দিন পরে এটা আমার 12 ঘন্টায় যাবে, আমি সব থেকে বেশি পরিশ্রমী ছেলেটা হব, আমি সব থেকে বেশি পরিশ্রমী মেয়েটা হব, সেটা হলেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা হয়ে যাবে। সেই ওয়াদাটা আল্লাহর, ঠিক আছে? পরিশ্রমীদের ফল কখনো বৃথা যায় না, সেই পরিশ্রমটার মূল্য তুমি কখনো না কখনো তুমি পাবা। এবং আল্লাহর কাছে এটাও দোয়া করবা
এইটা দোয়া করবা, কারণ আল্লাহ সবসময় তোমার মঙ্গলের জন্য কিছু একটা করেন। হয়তো বা অনেক পরিশ্রম করার পরে ভাগ্যের কারণে চান্স হয় না, তখন তুমি এইভাবে দোয়াটা করো যে আল্লাহ আমার ভাগ্যে ভালোটা যেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা থাকে। আল্লাহর কাছে ওই দোয়াটা চাও যে আমার যে ভালোটা সেটা যেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আল্লাহ না লিখে, তুমি এই দোয়াটা চাও যে আমার ভালোটা যেন আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখেন। তখন দেখবা তুমি দোয়ার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, তোমার পড়াশোনার মাধ্যমে তোমার মেন্টাল পিস কাজ করবে, তুমি অনেক বেশি পরিশ্রমী হয়ে যাবা, তুমি একটা যোদ্ধা হয়ে যাবা। এই 3 থেকে 4 মাস পরে জাস্ট চোখের পলকে চলে যাবে, তারপরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, একজন ঢাবিয়ান হবা। কথাগুলো মাথায় রাখো, চ্যালেঞ্জটা নিও। আমি বলছি যে অ্যাভারেজ 9 ঘন্টার কথা বলছি, তুমি ভাবছো যে সবাই পড়ে ফেলবে, বাট চ্যালেঞ্জটা তুমি কালকে নাও, নিজে পারছো কিনা সেটা দেখো। তুমি যদি নিজে না পারো, মনে করো যে অন্য কেউ পারবেন না। ওকে, কুমিল্লার কেউ আছো? কুমিল্লা, সিরাজগঞ্জ কেন খুঁজছো তোমরা? তোমরা চলো আমরা ক্লাসটা একটু তাহলে শুরু করে দিই। আমরা ক্লাসটা তাহলে শুরু করলাম। তোমরা আসসালামু আলাইকুম ভাই, কেমন আছে? রংপুর ময়মনসিংহ থেকে ভাই, আপনার কলেজের পাশে হাবিবুল ইসলাম, ধন্যবাদ ভাইয়া। একাডেমিক কোনো কোর্স আছে? একাডেমিক কোর্স আছে, সেটা পরে বলবো। তোমাদের একাডেমিটা অ্যানাউন্সমেন্ট একটু হচ্ছে না। স্যার আমি নাকি বিবাহিত, এটা কি সত্যি? স্যার আপনি নাকি বিবাহিত, এটা কি সত্যি? বাইজিৎ ভাই তারপরে হচ্ছে বাইজিৎ ভাই, তোমাকে আমার বিয়েতে স্পেশাল একটা দাওয়াত দিব, আমার এখনও বিয়ে হয় নাই, তুমি বিয়ে করতে পারবা। স্যার ফার্স্ট টাইম ভাইয়ার লাইভে, ওকে নেহা নিগার, আমার আগে একটা ক্লাস হয়েছে 1, সেটা করবা এবং আজকেরটা করবা। সবাই সালাম দিচ্ছে। ওকে, আমরা চলো তাহলে একটু স্টার্ট করে দিই। আমাদের কতজন একটু শেয়ার করছি আমি একটু সেটা দেখি একটু। তোমরা তো গন্তব্য ঢাবিকে অনেক উপরে নিয়ে যাচ্ছ, তোমরা এত স্টুডেন্ট ভর্তি হচ্ছ ব্যাচে, এত বিশ্বাস, গ্রুপের মেম্বার, এই যে এত তোমাদের এঙ্গেজমেন্ট, এত ভালোবাসা। আমি জাস্ট 2 ঘন্টা ঘুমাইছি, তারপরে ভাবলাম না আমি ক্লাস নিবই তোমাদের জন্য। আমিও হাল ছাড়ার লোক না, আমিও খুব পরিশ্রমী মানুষ, আমিও হাল ছাড়ার লোক না, তুমিও পরিশ্রমী। ওকে ওকে, 29 জন শেয়ার করছো, এটা আমার জন্য এনাফ। আরেকজন কি লেখছে? ভাই ডং বাদ দেন। ঠিক আছে, ডং বাদ দিলাম, নাটক কম করো প্রিয়। চলো আমরা এখন পড়াশোনা করি। হ্যাঁ চলো আমরা এখন পড়াশোনা করি। পড়াশোনাটা শুরু হোক আমাদের এইভাবে। আচ্ছা, টার্গেট ডিউ স্পেশাল ব্যাচের যে ক্লাসটাতে একটা ক্লাস হবে, সেই ক্লাসটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ওই ক্লাসটার ডিউরেশন হবে প্রায় 3 থেকে 4 ঘন্টা, প্রায় 3 ঘন্টা প্লাস, মানে 3.5 ঘন্টা প্লাস হবে, যেটা ভার্বের ক্লাসিফিকেশন। ওই ক্লাসের একটা খণ্ড অংশ হচ্ছে এই কোয়াজিটিভ ভার্ব। আজকে আমরা তোমাকে আমাদের ওই লেকচার শিটের কোয়াজিটিভ ভার্বটা তোমাকে একটু পড়াবো, অর্থাৎ 3-4 ঘন্টার যে ক্লাসটা হওয়ার কথা ওইটার একটা খণ্ড অংশ যেটা গুরুত্বপূর্ণ, এটা এখন তোমাদের সবাইকে পড়াবো। সেটা হচ্ছে কোয়াজিটিভ ভার্ব। লেকচার শিট 12 নাম্বার, গন্তব্য ঢাবি ইউর এডুকেটর, ডিউ এডমিশন। তোমার স্বপ্নটা যেমন লাল নীল রঙে ভরপুর, ঠিক তেমনই আমাদের লেকচার শিটগুলোও এরকম কালারফুল করা, দেখতে ভালো লাগে। চলো প্রথমে একটা টেস্ট করে দেখি তুমি এই আনসারটা দিতে পারো কি না। প্রথমে আমি একটা টেস্ট করে দেখি সেই আনসারটা তুমি দিতে পারো কিনা। যারা নতুন যুক্ত হয়েছে, আমাদের ক্লাস মাত্রই হয়েছে, আর ক্লাসের শুরুতে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি তাদেরকে। নিশ্চয়ই ক্লাসটা শেষ করে, লাইভটা শেষ হলে প্রথম 10 মিনিট দেখবা আমি একটা এমন চ্যালেঞ্জ দিয়েছি, সেইটা যদি নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমার বন্ধুও চান্স পাবে। এবং এটা কাজটা খুবই একটা কষ্টের এবং চ্যালেঞ্জের, সেটা যদি তুমি করতে পারো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। চলো তাহলে এমসিকিউ একটা টেস্ট করি। চলো, টেস্ট মানে আই হ্যাভ দ্য বয় দি রুম। তোমরা যারা ক্লাস করছো বুঝে যাচ্ছ যে আমার ক্লাসটা করার পরে বাসায় তোমার পড়ার কিছু থাকবে না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। তো প্রথমে তোমাদের একটু টেস্ট করে নিই। আই হ্যাভ দ্য বয় ড্যাশ দ্য রুম। আমার কাছে একটা ছেলে আছে, দি বয় ক্লিন দ্য রুম অর ক্লিনিং দ্য রুম অর ক্লিন দ্য রুম টু ক্লিন দ্য রুম। অর্থাৎ আমি একটা ছেলেকে দিয়ে আমার রুমটা পরিষ্কার করাবো। এইখানে এটার আনসার কি হতে পারে? ওকে, একজন তোমাদের আনসার বলছে, রোশনি বলতেছে নাটক কম করবি। এই কমেন্ট দেখলে হাই তামিদ সাবধান। তারপরে কি রায়হান বলতেছে ক্লিন। সবাই বি নাম্বার উত্তর দিচ্ছ। 15 শেয়ার ডান, চেক, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ক্লিন ক্লিনিং ক্লিন ক্লিনিং। ওকে, সাব্বির বলতেছে সি। তারপরে হচ্ছে স্বর্ণা বলতেছে ক্লিন, ডি ক্লিন। ওকে, দেখি তোমাদের ভুল করো, সমস্যা নাই, ভুল থেকেই শিখি আমরা, তাই না? আমরা এটা ভুল করি। ওকে, ক্লিনিং বলতেছো সি নাম্বার। একজন বলতেছে ক্লিনিং বলতেছো, ক্লিন বলতেছো, ক্লিন আর কেউ বলতেছো না, ও আচ্ছা ক্লিনও বলতেছে প্রিন্স, টু ক্লিন। তার মানে আমরা
এমন একটা উত্তর পাচ্ছি যেটা সবাই ভাবছে যে সবার উত্তরটাই রাইট হতে পারে। আমরা জানি আমি যখন পজিটিভ ভার্ব পড়ছিলাম, আমার ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তো তিনি আমাকে পড়িয়েছিলেন এত বড় করে, এত বড়, আমার হাতে আটে না, এত বড় করে। বাট এই পজিটিভ ভার্ব তোমাকে আমি এতটুক করে পড়ায় ফেলবো, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু শুরু করি। এটার আনসারটা ভাই কি হবে? এই আনসারটা হবে হচ্ছে যারা ডি নাম্বারটা আনসার দিয়েছো ক্লিন, তারা রাইট, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিন হচ্ছে রাইট আনসার। এখন চলো আমরা আমাদের বেসিক ক্লাসটাতে যাই, যে ক্লাসটাই হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে অন্যকে দিয়ে করানো, অর্থাৎ এটাকে প্রযোজক ক্রিয়া বলে, যেটা বাংলায় ভাইয়া অন্যকে দিয়ে করানো। মানে এটা হচ্ছে এমন একটা নবাবজাদা ভার্ব, মানে আমি আমার ক্যারেক্টারে ফিরে যাই তো মজা করে ক্লাস করাই। এটা এমন এক নবাবজাদা ভার্ব যে নিজে কিছু করতে চায় না, অন্যকে দিয়ে করাইবো। মানে এত অলস, মানে এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে তোমরা, এই প্রত্যেকটা ভার্ব হচ্ছে তোমরা, মানে এত নবাব, এত অলস, মানে সে নিজে কিছুই করবে না, অন্যকে দিয়ে করাবে। এইটাই বুঝতে পারছো? এই নবাবী ক্লাসটা আজকে আমরা করব। সেটা দেখো, যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজের কাজটি না করে অন্যকে দিয়ে করায়, কে? সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করায়, সেগুলোকে পজিটিভ ভার্ব বলে। যেমন দেখো এখানে মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে খাওয়ান, আমার মা আমাকে খাওয়ান। এই খাওয়ার কাজটা কে করছে? মাদার। মাই মাদার হচ্ছে সাবজেক্ট, মাই মাদার হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট নিজের কাজটি না করে অন্যকে দিয়ে করায়। এখন মাই মাদার ফিডস মি, এখানে কি মাদার খাওয়াটা খাচ্ছে? না, এখানে খাওয়াটা কে খাচ্ছে? আমি। তাহলে মা আমাকে খাওয়ান, অর্থাৎ মা আমাকে খাওয়াই দিচ্ছে, খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি, মা কিন্তু কাজটা করছেন না। অর্থাৎ মা, অর্থাৎ সাবজেক্ট কাজটা করবে না, কাজটা করবে অন্য একজন কেউ। সেটাই হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব। যেমন একটা উদাহরণ তোমাকে যদি আমি ক্লিয়ারলি দেই, সাদিয়া যোগুকে চাঁদ দেখায়, তাহলে ওই চাঁদটা কে দেখে বলো তো? যোগু চারটা দেখে, সাদিয়া কিন্তু দেখাচ্ছে, সাদিয়া কিন্তু নিজে দেখলেও কিন্তু নিজে দেখছে না, যোগুকে চাঁদ দেখাচ্ছে, ঠিক আছে? তো তুমি এটাও বলতে পারো যে এখানে উদাহরণটা আছে, থাক আমি চেঞ্জ না করি। তাহলে দেখো ভাইয়া পজিটিভ ভার্বকে নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করায়। এখন ভাইয়া কিছু উদাহরণ দেখো, তোমার কাছে আরো ক্লিয়ার হবে। সি মানে কি ভাইয়া? দেখা, অর্থাৎ আমি নিজে দেখছি। ধরো তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, আমি নিজে দেখছি একটা জিনিস, তখন আমি নিজে না দেখে তখন তোমাকে দিয়ে দেখাবো, এটা তুমি দেখো তো। এইটা হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব, অর্থাৎ নিজে না করে অন্যকে দিয়ে করানো। এই লালগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। শো ভাই, ইট মানে কি? খাওয়া, আমি নিজে নিজে খাই। আই ইট রাইস, আমি নিজে নিজে খাই। বাট আই ফিড, আমি খাওয়াই। এই খাওয়া, ফিড হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব। এটা হচ্ছে ভাইয়া নর্মাল ভার্ব, আর এটা হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব, অর্থাৎ নিজে না করে অন্যকে দিয়ে করানো, যেটা সেটাই। এখন ভাই ফিড কি? খাওয়ানো। তুমি আরেকজনকে খাওয়াই দিচ্ছ, কাজটা কে করতেছে খাওয়ার বলো তো? তুমি করতেছো না? আচ্ছা তোমরা রেস্টুরেন্টে যাও না, গিয়ে দেখো না এগুলো, তোমরা কি করো? রেস্টুরেন্টে যা চামচ নাও, নিয়ে আরেকজনকে খাওয়া দিচ্ছ, ওই খাওয়ার কাজটা কে করতেছে? সে করতেছে, তুমি কিন্তু খাচ্ছ না। তার মানে এই ইট যদি হইতো তাহলে তুমি নিজে খাইতা, এবং ফিড হচ্ছে মানে খাওয়ানো, অর্থাৎ তুমি খাওয়া দিচ্ছ। বুঝতে পারছো? তারপরে কি নো মানে কি ভাইয়া? জানা, অর্থাৎ আমি নিজে নিজে জানলাম। বাট এটাকে পজিটিভ রূপ কি? ইনফর্ম করা, অর্থাৎ যেটা অন্যকে দিয়ে করানো। আচ্ছা ভাই, নো মানে জানা, আমি নিজে বই পড়ে জানছি, বাট আমি জানার পরে এই যে তোমাকে জানাচ্ছি, সেটাই হচ্ছে ভাই পজিটিভ ভার্ব, ঠিক আছে? নিজে না করে অন্যকে দিয়ে করানো। আচ্ছা ভাইয়া, লার্ন কি ভাইয়া? দেখো তো, লার্ন মানে কি? শিখা। লার্ন মানে কি ভাইয়া? শিখা, নিজে শিখা না? লার্ন মানে কি? নিজে শিখা না? নিজে শিখা, এটা নর্মাল ভার্ব ভাইয়া। কিন্তু এটা পজিটিভ ভার্ব কি? টিচ। টিচ কি ভাইয়া? অর্থাৎ শিখানো। যেমন দেখো, লার্ন মানে শিখা, এটা নিজে নিজে শিখতেছি, আর টিচ মানে কি ভাইয়া? শিখানো। এখন তোমাদের যে ক্লাস আমি করাচ্ছি, এইটা কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে টিচ হচ্ছে, অর্থাৎ পজিটিভ ভার্বের কাজ করতেছে এই জায়গায়। যেমন লার্ন, আমি নিজে না শিখে আই টিচ, আমি তোমাকে শিখাই। এই ক্লাসটা কে করছে বলো তো? এই ক্লাসটা শিখছে কে? তুমি শিখছো, তুমি ওই ক্লাসটা করছো। টিচ কে করতেছে? আমি তোমাকে টিচ করতেছি। অর্থাৎ লার্ন মানে নিজে শিখা, অর্থাৎ আর টিচ মানে কি? শিখানো। এই যে আমি তোমাকে শিখাচ্ছি, ওই কাজটা কে করতেছে? এই যে শিখার কাজটা কে করতেছে? তুমি করতেছো, আমি কিন্তু কাজ করতেছি না। এই জায়গায় এই ওয়ার্ডগুলো কষ্ট করে আমি মনে রাখতেছি না। রিমেম্বার, এটা দেখো, রিমেম্বার মানে মনে করা। কিভাবে মনে করে? নিজে নিজে, আচ্ছা এটা। আর রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেওয়া। এই কাজটা তোমাকে দিয়ে করানো। যেমন আমি তোমাকে দিয়ে করালাম, যেমন আজকে আমি পোস্ট করলাম, আজ রাত 9টায় ইংরেজি ক্লাস আছে, তুমি দেখলে এই তো 9টা ইংরেজি ক্লাস আছে, মানে একটা রিমাইন্ড তোমাকে দিলাম, অর্থাৎ আমার মাধ্যমে তোমাকে রিমাইন্ড দিলাম, অর্থাৎ নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করানো। উদাহরণটা ভাই একটু দেখো তো,
আই ডু দ্য ওয়ার্ক, এই কাজটা কে করে? আমি করি। এখন এটা আমি না করে আরেকজনকে দিয়ে করাবো। কিভাবে করাবো? আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা তাকে দিয়ে করাই। হইল? এখন বুঝতে পারছো? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার যে আই ডু দ্য ওয়ার্ক, কাজটা আমি করি, এখন আমি করব না, আমার ভালো লাগছে না, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করাই, অর্থাৎ আমি নিজে না করে আরেকজনকে দিয়ে কাজটা করাবো। এটাই তো কোয়াজিটিভ ভার্ব। এখন এরকম কোয়াজিটিভ ভার্ব আছে ভাইয়া 5টা। দেখো কোয়াজিটিভ ভার্ব 3টি নিয়মে শেষ, শর্টকাট, অর্থাৎ এই এক পেজে একটু কোয়াজিটিভ ভার্বে তোমার পুরো কোয়াজিটিভ ভার্ব শেষ, যেটা পরীক্ষা আসে। যেটা ভুল করছিল আর কখনো কিন্তু ভুল হবে না। এই মুরব্বীরা বুঝছো? এখন দেখো কোয়াজিটিভ ভার্ব দেখো 3টি নিয়মে শেষ, একটা শর্টকাট। ভাই আমার ক্লাসটা এখানেই শেষ, এই ক্লাস এখানেই শেষ, এটুকুই শেষ। বুঝতে পারছো? এত কিছু লাগবে না, একটা চিত্রতেই আমি শেষ করে ফেলবো। ধরো কোয়াজিটিভ ভার্ব আছে অনেকগুলো ভার্বের কোয়াজিটিভ ভার্বের রূপ আছে, তোমাকে যেমন দেখায়, যেমন সি মানে নিজে দেখা, শো মানে দেখানো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো অর্থাৎ অন্যকে দিয়ে করানো, নো মানে জানা, ইনফর্ম মানে অন্যকে দিয়ে জানানো, লার্ন মানে শিখা, টিচ মানে শিখানো, লার্ন মানে নিজে শিখা, আর টিচ মানে কি শিখানো অর্থাৎ নিজে কাজটা না করে অন্যকে দিয়ে করা, রিমেম্বার মানে নিজে মনে করা, রিমাইন্ড মানে কি আরেকজনকে মনে করিয়ে দেওয়া। এরকম এগুলো কি কালোগুলা ভাই নর্মাল ভার্ব আর এগুলো পজিটিভ ভার্ব। এখন অনেকগুলো ভার্ব আছে যেটা কোয়াজিটিভ ভার্ব নাই, যেমন লার্নের আছে টিচ, রিমেম্বার আছে রিমাইন্ড। এরকম অন্যকে দিয়ে করানোর জন্য অনেকগুলো নর্মাল ভার্বের কোয়াজিটিভ ভার্ব নাই। না থাকার কারণে এই 5টা ভার্ব আবিষ্কার হয়েছে, যে 5টা ভার্ব দিয়ে তুমি সব কিছু অন্যকে দিয়ে করাইতে পারো। এই ভার্বগুলো হচ্ছে এমন ভার্ব যেগুলো দিয়ে তুমি অন্যকে দিয়ে সব করাইতে পারো। এগুলো দিয়ে চলো আমরা আজকে শিখি, এখানে শেষ। একটা নিয়ম, 2টা নিয়ম, 3টা নিয়ম। প্রথমে 5টা ভার্ব আছে, 5টা কি কি ভাই দেখো তো? লেট, মেক, হেল্প 3টা, আরেকটা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে হ্যাভ। তাহলে এই 5টা লেট, মেক, হেল্প, আরেকটা হচ্ছে গেট এবং হ্যাভ। এইগুলোর পরে কি কি হয় আমরা একটু পড়বো। দেখো তো লেট, মেক এবং হেল্প, এরপরে ব্যক্তি কিংবা বস্তু যাই থাকুক না কেন আমার সেটা দেখার দরকারই নাই, আমি জাস্ট ভার্বের V1 দিব। বুঝতে পারছো? লেট, মেক, হেল্প 5টার মধ্যে 3টার নিয়ম এক। এখন অনেকের প্রশ্ন তোমরা পড়ছো যে হেল্পের পরে ভাইয়া 2 প্লাস ভার্বের V1ও হয়, এটাও আমাকে একজন শিখাইছে। এটাও তুমি বলতে পারো, এটা আমিও শিখছি, বাট আমি তোমাকে এটা বলবো না যে এটা এখন শেখার দরকার নাই, কারণ এটা এখন পরীক্ষায় আসে না। এটা হচ্ছে তোমার ওল্ড ছিল বাট ট্রেডিশনাল গুলাতে ছিল, বাট মডার্নে এটা এখন আসে না, এটা কার্যকারিতা হারায় ফেলছে। ঠিক আছে, বাট তোমরা এটা জেনে রাখছো, এটা খুব ভালো, বাট এটা আমার জানার দরকার নাই। তাহলে এই জিনিসটা আমার জানার দরকার নাই, যে জিনিস জানার দরকার নাই সেই জিনিস আমরা মুছে দিলাম, বাট একটু বলে দিলাম। যারা পণ্ডিত আসছো, একটু পড়াশোনা একটু আগে থেকে করে ফেলছো, তখন বলবা যে ভাইয়া আপনি ওইটা পড়ান না কেন। দেখো তাহলে 3টাই কি? লেট, মেক, হেল্প, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন আমি ভার্বের V1 দিব। এখন ভাই মনে রাখবো কিভাবে? মানে এটার তো আসলে কোনো বাংলা অর্থ মিলে না, তারপর আমি একটা মিলানোর মতো একটা যদি বলে দিই তোমাকে, লেট, মেক, হেল্প, চলো তাকে সাহায্য করি। লেট, মেক, হেল্প, চলো তাকে সাহায্য করি। তো এরকম ভাবে মনে রাখতে পারো, যদিও মিলে না বাট মনে রাখার জন্য লেট, মেক, হেল্প, চলো তাকে সাহায্য করি, এরপরে ভার্বের V1 হবে। এখন ভাইয়া একটা কোয়েশ্চেন থাকতে পারে, এই লেট তো লেটই থাকবে, মেকের বদলে আমাদের সময় অনেক সময় মেড দিতে পারে, মানে B2 ফর্মটা দিতে পারে, কোনো সমস্যা নেই, মেড যা মেক তা। এখানে হেল্প আছে, তারপর তোমাকে হেল্প দিতে পারে, এটা একটু চেঞ্জ করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে হ্যাভ আছে ভাইয়া, তোমাকে এখানে হ্যাড দিতে পারে, মানে B2 ফর্মটা দিতে পারে, সমস্যা নেই। ভার্ব তো একটাই, একটা ভার্বে প্রেজেন্ট মানে B1 ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, B3 ফর্ম হয়, এটা তো ব্যাপার না, কিন্তু ভার্ব তো একটাই মেইনই। তারপর গেট আছে, দেখো ভাই গেটের বদলে কি হইতে পারে ভাই? গটও হইতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যেটা চেঞ্জ আছে মানে এটা পাস্ট ফর্মটা হলেও সমস্যা নেই, মানে মেইন ওয়ার্ডটা থাকলেই হলো। তাহলে চলো আমরা একটা এক নজরে করে ফেলি। লেট, মেক, হেল্প, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন আমরা প্র্যাকটিসে যাবো, একটু ওয়েট করো। লেট, মেক, হেল্প, এরপরে ব্যক্তি কিংবা বস্তু সেন্টেন্সে যাই থাকুক না কেন, এরপরে আমরা জাস্ট সিম্পল একটা ভার্বের V1 ফর্ম নিব। 1 নাম্বার গেল। 2 নাম্বার আসো, গেটের পরে ব্যক্তি থাকলে 2 প্লাস ভার্বের V1, গেটের পরে বস্তু থাকলে ভার্বের V3, হ্যাবের পরে ব্যক্তি থাকলে ভার্বের V1, হ্যাবের পরে বস্তু থাকলে ভার্বের V3। ভাই এখানে ডিস্টার্ব কোনটা বলো তো? ডিস্টার্ব করতেছে কে? এটা তো সম্পূর্ণটা একটা সিকোয়েন্সে গেছে।
হ্যাভের পরে ব্যক্তি থাকলে ভার্বের বি ওয়ান, হ্যাভের পরে বস্তু থাকলে ভার্বের বি থ্রি। মানে একটা সিম্পল জিনিস না এটা, মানে হ্যাভের পরে ব্যক্তি বস্তু আমার দেখারই দরকার নাই, লেট মেকের হেল্পের পরে ভার্বের বি ওয়ান দিব। এখানে দেখো কত সুন্দর হ্যাভের কাহিনী, হ্যাভের পরে ব্যক্তি থাকলে ভার্বের বি ওয়ান দিব, হ্যাভের পরে বস্তু মানে কি পেসিভ, আমরা ওইভাবে মনে রাখতে পারি, হ্যাভের পরে বস্তু হলে ভার্বের বি থ্রি দিব, সিম্পল না? তো এখানেও সেম জিনিস, গেটের পরে বস্তু হলে ভার্বের বি থ্রি দিব, বাট এখানে ব্যক্তি হলে টু প্লাস ভার্বের বি ওয়ান দিব। এখন এটা আবার ভুলে যাইতে পারি না, মনে রাখবা গিট টু, গেটের সাথে কি আছে, টু আছে না, এটাকে আলাদা করে মনে রাখবা গিট টু, গিট টু, গিট টু, বুঝছো? গিট টু আজীবন মনে থাকবে। আর গিট্টু কে লাগায়, মানে গিট্টু মানে ঝামেলা, ঝামেলা মানুষের মধ্যে কে লাগায়, মানুষই লাগায়। তো গিট্টু কে লাগায়, ব্যক্তি লাগায়, বস্তু তাই সব পারে না, এই ঝামেলা লাগাইতে পারে না, তাহলে এটা মনে থাকবে না আজীবন। তো গেটের পরে যদি ব্যক্তি হয় তখন আমরা টু প্লাস ভার্বের বি ওয়ান দিব, তাহলে আমরা মনে রাখবো কি গেট টু, গেট টুকে তুমি আদর করে বলতে পারো গিট্টু, আর গিট্টু কে লাগায়, ব্যক্তি লাগায়, তাহলে এটা মনে রাখবা গেটের পরে ব্যক্তি আছে মানে টু প্লাস ভার্বের বি ওয়ান, ঠিক আছে? গিট্টু, গিট্টু। ওকে, চলো আমরা এখন প্র্যাকটিসে যাই, সিম্পল জিনিস। এখন আমরা চলো প্র্যাকটিসে যাই। প্রথমে লেট মেক হেল্প, ব্যক্তি বা বস্তু যাই হোক ভার্বের বি ওয়ান ফর্ম হবে। এখন একটু খেয়াল করে দেখো তো, আই মেক হিম দ্য ওয়ার্ক, এই যে দেখো ভাইয়া মেক ওয়ার্ডটা আসে, তাহলে পড়ছিলাম না লেট মেক হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্বের বি ওয়ান নিব। এখানে ব্যক্তি আছে না বস্তু আছে দেখার দরকার নাই, আমি ভার্বের বি ওয়ান নিব। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা তাকে দিয়ে করাই, আমি কাজটা তাকে দিয়ে করাই। আর নর্মাল হইলেও কি হইতো, আই ডু দ্য ওয়ার্ক। নর্মাল হইলে কি হইতো, নর্মাল হইলে ধরো আই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা নিজে নিজে করতেছি। এখন এই কাজটা আমি নিজে করবো না, আমি আরেকজনকে দিয়ে করাবো, তখন কি বলবো, আই মেক হিম ড্যাশ দ্য ওয়ার্ক। তাহলে মেকের পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বি ওয়ান হবে। আনসারটা একটু জটপট দ্রুত দাও তো। সবাই বলতেছো গিট্টু লাগায় সারসা, হ্যাঁ ছেলেরা, হ্যাঁ ব্যক্তিরা কি করে, ছেলেরা, ব্যক্তি তো মেয়েও হইতে পারে, তোমরাও তো গিট্টু লাগাইতে পারো ভাইয়া। ওকে, সুমাইয়া বলতেছে ভাইয়া পজিটিভ ভার্বের ক্লাস না আরেকবার নিছিলেন, ড্যাংলিং মডিফায়ার করান অনেক ভালো হতো। ফ্রিতে তো আমি এত ক্লাস নিতে পারবো না, তাও আমি যে 20টা ক্লাস নিচ্ছি তোমাদের জন্য সেটা অনেক। ড্যাংলিং মডিফায়ার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাইতে আসে মনে হয় না, আসে? এই ড্যাংলিং মডিফায়ার নিয়ে মরে, যেগুলো পরীক্ষা আসে এগুলো হয় না। ড্যাংলিং মডিফায়ার পড়াইতে কয় সেকেন্ড লাগে, 30 সেকেন্ড লাগে, 1 মিনিট লাগে, 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে। তোমার একটা ফোন দিও, আমি তোমাকে ফোনে ড্যাংলিং মডিফায়ার পড়াই দিব না, এটা তো ডাজেন্ট ম্যাটার, খুবই ইজি জিনিস। চলো তাহলে আনসারটা কি হবে ভাইয়া, ডু হবে। এই তো তোমরা সবাই পারতেছো। তারপরেরটাই যাই, দেখো তো এমসিকিউ টেস্ট 2, এটা কি হবে ভাইয়া, দেখো তো এই যে হি মেড মি দি ওয়ার্ক। এখন তুমি আনসারটা যদি দাও তো, এই যে মেকের পাস্ট ফর্ম বলছিলাম না, মেকের পাস্ট ফর্ম মেডও হতে পারে, মেডও হতে পারে। তো লেট মেক হেল্প, লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি কিংবা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বি ওয়ান হবে। তাহলে আনসারটা কি হবে বলো তো ভাইয়া, এটার আনসারটা ডু হবে। ওকে ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে, করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া, এখানে লেট আছে, আই লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, আই লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, আই লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, আই লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন, তোমার যে পজিটিভ ভার্বের প্রয়োগটা কখন হবে, যখন দেখবা লেট মেক হেল্প একদম মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে বাক্যে। যখন দেখবা এই লেট মেক হেল্প, এই প্রশ্নটা থাকতেই পারে তোমাদের। তারপর হচ্ছে হ্যাভ এবং গেট, ঠিক আছে? এগুলো যখন দেখবা মেইন ভার্ব হয়েছে, মেইন ভার্ব, এগুলো দেখবা যখন মেইন ভার্ব হয়েছে তখন এটাকে আমরা পজিটিভ ভার্ব হিসাবে নিব, ঠিক আছে? তাহলে দেখো লেট কি সাবজেক্টের পরে মেইন ভার্ব, আই লেট হিম ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বি ওয়ান। তাহলে এটার আনসারটা তোমরা সবাই ইজিলি দিতে পারছো। দেখো ভাই পড়ায় ফেলছি, এখন ক্লাসে এত সহজ ক্লাস হবে, এখন তো তোমাদের আমি আটকাইতে পারবো না। দেখো তো লেট দ্য ওয়ার্ক ড্যাশ ডান বাই মি, এইটার আনসার কি হবে বলো, এটার আনসার কে দিতে পারো বলো তো, এইটার আনসার কে দিতে পারবা? এখন হচ্ছে দেখো ক্লাস তো করেই ফেলছো, অনেক সহজ তাই না? এখন এটা করো তো, লেট দ্য ওয়ার্ক ড্যাশ ডান বাই মি, এখানে কি হবে, টু ডান বাই মি, ডু ডান বাই মি, বি ডান বাই মি বা ডুইং ডান বাই মি। এটার আনসার কি হতে পারে, কেউ পারবা? ডিউর ফুল মিনিং কি হবে? ডিউর ফুল মিনিং আমিও জানি না। এটার আনসার হবে বি হবে, কারণ ভার্বের বি ওয়ান ফর্ম হবে, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে বি, ঠিক আছে? এখানে দুটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এই দুটা অপশনে কিন্তু ভুল, এখানে ধরো ডান আছে, হ্যাঁ এখানে ধরো ডান আছে, তাহলে তোমার আনসারটা বি হবে। বি কি ভাইয়া, ভার্বের বি ওয়ান ফর্ম হচ্ছে ভাইয়া বি, বুঝতে পারছো? এরপরটা যাই, ধরো এখানে ডু থাকলেও তোমার রাইট আনসার হবে, কারণ হচ্ছে
এটা পরেরটা কি ভাইয়া বি3 আছে, পেসিভ আছে। পেসিভের আগে সবসময় কি বসাইতে হয় বলো তো, বি ভার্ব বসাইতে হয়, বি ভার্ব। আর এই বি হচ্ছে ভার্বের বি1 ফর্ম, ঠিক আছে? তাহলে বি ভার্ব বসাইতে হবে। তাহলে দেখো লেট মেক হেল্পের পরে ব্যক্তি বা বস্তু থাকুক না কেন, বস্তু আসছে যাই হোক না কেন, আমি ভার্বের বি1 বসাবো। এখন ভার্বের বি1 কোনটা বসাবো? এরপরে যেহেতু ভাইয়া পেসিভ আছে, বি3 আছে, তাই আমরা বেস ফর্মটা নিব, বি ভার্ব নিব। তাহলে এই যে বি নিয়ে নিলাম, বুঝতে পারছো কত সহজ না? ওকে, হ্যাঁ বি। এইগুলো একদম সিম্পল। পজিটিভ ভার্ব তো ভাই শেষ করে ফেললাম, এখন আমি কি পড়াবো ক্লাসে? একটু টাচ দিলাম, শেষ। তারপর দেখো হেল্প আছে ভাইয়া, লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি কিংবা বস্তু যাই থাকুক না কেন, ভার্বের বি1। আনসার কি বলো তো ভাইয়া? ডু। ভাইয়া টু ডু কেন হলো, ডান কেন হলো, ডুইং কেন হলো? এগুলো তো ভালো লাগে না, এই নাটক তো ভাই আমার ভালো লাগে না, তাই না? এগুলো তো তোমরা পারো, এই যে নাটক করে, এই যে। তাহলে ভাইয়া এট এ গ্ল্যান্স একটু পড়ি, একটু এট এ গ্ল্যান্স রিভিশন দাও, ক্লাস তো শেষ। লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি থাকুক কিংবা বস্তু থাকুক, এরপরে ভার্বের বি1 হবে। লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি থাকুক বস্তু থাকুক, ভার্বের বি1 হবে। আমরা যেগুলো প্র্যাকটিস করছি এইগুলো উদাহরণগুলো দেখো। আর একটা উদাহরণ দিই আরো, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখছো লেটের পরে ব্যক্তি আছে, তাই যাই হোক ভার্বের বি1 হবে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি তাকে দিয়ে করাই। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে ব্যক্তি কিংবা বস্তু যাই থাকুক না কেন, আমরা সবসময় ভার্বের বি1 নিছি, ভার্বের বি1 ফর্ম হয়েছে। আর এইখানে লেট মেক হেল্প, অর্থাৎ লেট মেক হেল্পের পরে ব্যক্তি বস্তু এই জায়গায় যাই থাকুক না কেন, আমরা এখানে ভার্বের বি1 ফর্ম নিব, ভার্বের বি1 ফর্ম নিব। এখন বি ভার্বগুলো যেগুলো আছে একটু দেখো, তোমার যদি পেসিভ হয় মানে বি3 হয় কোনো কিছু, এর আগে আমাদের নিতে হবে বি ভার্ব। এখন বি ভার্বগুলো কি কি আছে ধরো, বা অক্সিলারি ভার্ব, এম আছে, ইজ আছে, আর আছে, তারপর কি ওয়াজ আছে কিংবা ওয়ার আছে, এগুলো আছে। এখন এগুলোর মেইন, এগুলো ভাইয়া এগুলোর যে মেইন বেস ফর্মটা আছে, বেস ফর্মটা হচ্ছে ভাইয়া বি। তাহলে এগুলো থাকলে কোনো অপশনে আমাদের বেস ফর্ম হিসাবে কাজ করবে কিন্তু বি। তাহলে আমি কিন্তু এখানে বি নিব, কারণ পেসিভের আগে বি বসাইতে হয়। এখন এটা বুঝছো, মানে বি হচ্ছে একদম এইগুলার একদম বেস ফর্ম, এটা থেকে বাকিগুলা কিন্তু আসছে একটা একটা করে। তাহলে বুঝবা যখন এই রুলস কাজ করবে, ভার্বের বি1 নিতে বলবে, তখন কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার না, মানে অপশনে থাকলেও ওই জায়গায় যদি বি থাকে, আমি সবার আগে বিটাকে সিলেক্ট করবো, কারণ এর আগে হচ্ছে বি হচ্ছে ভাইয়া ভার্বের বি1 ফর্ম, মেইন ফর্ম যেটা, হ্যাঁ। তখন যখন পেসিভ থাকবে তখন, হ্যাঁ। যেমন পেসিভের একটা উদাহরণ দেখাইছিলাম না, দেখো তো এই জায়গায় আমি যে একটা উদাহরণ দেখাই, এই যে ডান, ভাই এটা হচ্ছে বি3, ঠিক আছে? বি3 মানেই তো পেসিভ। ওকে ভাইয়া, তারপরে যাই, আর দুইটা আছে, হ্যাঁ। এই যে দেখো দুইটাই একসাথে পড়ায় ফেলবি। এখন দেখো পজিটিভ ভার্ব হ্যাভেরটা পড়বো। হ্যাভের পরে ব্যক্তি থাকলে ভার্বের বি1 হয়, হ্যাভের পরে বস্তু থাকলে বি3 হয়। এর থেকে সহজ হইতে পারে? মানে ক্লাস দেখো শুরুর দিকে দিছি, অনেকে ভুল করছে, বাট এখন আর আমি যদি গলায় দড়িয়েও দিই আর কি ভুল হবে? এটাকে আমি পারতেছি না তুমি পারতেছো বলো তো? আমি কিছুই পারি না, আমি কিছুই জানি না, এটা সব তুমিই পারো, সব তুমিই পারতেছো। আমি কি করলাম, একটা জিনিস এসে একটু দেখাইলাম যে এইটা হলো এইটা, এরপরে যে তুমিই পারতেছো, সব তুমিই জানো, তুমিই সব পারো, তাহলে আমার কি দরকার? তুমি তো চান্স পাবা, আমার লাগবে? আমাকে লাগবে না। দেখো আই হ্যাভ দ্য ম্যান দ্য রুম, প্রথমে তোমরা এটা ভুল করছিলা। এখন বলো তো আই হ্যাভ দ্য ম্যান, হ্যাভের পরে যদি দেখো ব্যক্তি আছে তখন ভার্বের বি1 হবে, হ্যাভের পরে যদি দেখো বস্তু আছে তখন ভার্বের বি3 হবে। তাহলে আই হ্যাভ পাইলাম, হ্যাভের পর দি রুম কি ভাইয়া? দি ম্যান, ও আচ্ছা সরি, দি ম্যান কি ভাইয়া? ব্যক্তি, দি ম্যান কি ভাইয়া? ব্যক্তি, দি ম্যান কি ভাইয়া? ব্যক্তি। তাহলে আমাদের কি হবে? ভার্বের বি1 ফর্ম হবে। এখন ভার্বের বি1 ফর্ম কি? এই হচ্ছে ক্লিন। এখন বুঝছো যারা শুরুর দিকে ভুল করছিলা, এখন সহজ হয়ে গেল না? শুরুর দিকে আমরা এই এমসিকিউটা ভুল করছিলাম সবাই। তারপরে দেখো আই হ্যাভ দ্য রুম ড্যাশ বাই দ্য ম্যান, আই হ্যাভ দ্য রুম ড্যাশ বাই দ্য ম্যান, মানে আমার রুমটাকে ওই মানুষটা দিয়ে পরিষ্কার করবো। তা আমি আমার রুম ক্লিন করবো না, আই হ্যাভ দ্য রুম ড্যাশ বাই দ্য ম্যান। এখন তুমি একটু খেয়াল করে এই জায়গায় হ্যাভ আছে না ভাইয়া? হ্যাভ আছে না? হ্যাভের পরে ব্যক্তি কিংবা বস্তু থাকলে, আমাদের ব্যক্তি থাকলে হয় ভার্বের বি1, বস্তু থাকলে কি হয় ভাইয়া? বি3 হয়। তাহলে দি রুম, হ্যাভের পরে কি ভাইয়া? বস্তু আছে, বস্তু থাকলে কি হয় ভাইয়া? বি3 হয়, ভার্বটা কি ভাইয়া? বি3 হয়। তাহলে এটা বাদ, সরি এখানে বস্তু যেহেতু আছে তখন আমি বি3 নিব। তাহলে আনসার কোনটা হবে বলো তো ভাইয়া? আর যদি ব্যক্তি থাকতো তাহলে আমরা কি নিতাম? এইটা নিতাম, যেহেতু বস্তু আছে বি3। এই তো তোমরা সবাই পারবা, তাই না? সবাই পারবে। এই যে দেখো হ্যাভের পরে যদি বস্তু হয়
তখন ভার্বের বি3 হবে। তাহলে দেখো তো ভাইয়া এখানে হ্যাভের পরে কি আছে, বস্তু আছে না, দি রুম কি ব্যক্তি, রুম কি ব্যক্তি ভাইয়া, রুম কি ব্যক্তি, রুম কি কথা বলে তোমার সাথে, রুম কি ব্যক্তি না ভাইয়া, রুম তো বস্তু। তাহলে হ্যাভের পরে ব্যক্তি থাকলে বি1, বস্তু থাকলে বি3, তাহলে এটা কি ভাইয়া, এটা বস্তু, বস্তু থাকলে পরে কি বি3। তাহলে বি3 কোনটা, এইটা। এইটা কেন দিলেন ভাইয়া, ক্লিনিং কেন দিলেন ভাইয়া, কেন আমাকে কেন ডিস্টার্ব করেন ক্লিন দিয়ে, কেন আমার ছোট ভাই বোনগুলোকে এরা কোয়েশ্চেন করে কেন ডিস্টার্ব করে, তোমাদেরকে কেন ডিস্টার্ব করে? এটার জন্য আমি দাঁড়িয়ে আছি সেনাপতি হিসাবে কলম নিয়ে, কাটাকাটি করার জন্য বসে আছি। একটা অপশন দিলেই তো হয়, তোমাদের জন্য একটা অপশন দিলেই তো হয়, উত্তরটা দিয়ে দিলেই তো হয়, কেন আর 3টা অপশন দেয়? আমি এটাই বুঝি না কেন তারা 3টা অপশন দেয়। চলো ভাইয়া লাস্টটা পড়ে ফেলি, পজিটিভ ভার্ব গেট আছে। ওকে ভাইয়া, গেটেরটা সেম, ওই যে ব্যক্তি হলে গিট টু, ব্যক্তি হলে গিট টু, গেটের পরে টু হবে, গেটের পরে টু প্লাস ভার্বের বিয়ন হবে, গেটের পরে ব্যক্তি হলে টু প্লাস ভার্বের বিয়ন হবে। মনে রাখবা গিট টু, আর এই গিট টু মানে ঝামেলা, কে লাগায়, ব্যক্তি লাগায়, তখন তোমার আজীবন ভুল হবে না। তো গেটের পরে মনে রাখবা, গেটের পরে মনে রাখবা টু আছে, তাহলে গিট টু, এটা আজীবনও ভুল হবে না। গেটের পরে যখন ব্যক্তি থাকবে তখন টু প্লাস ভার্বের বিয়ন হবে, এইটাই একমাত্র ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম জিনিসটাকে আমরা মনে রাখবো কিভাবে, আদর করে ডাকবা গিট্টু, ঠিক আছে? আমরা গিট্টু একটা নামও হইতে পারে, তুমি আদর করে ডাকবা গিট্টু আজকে থেকে, ঠিক আছে? এটাকে আদর করে ডাকবা, যে গেটটাকে বলবা গিট্টু, ঠিক আছে? পড়াশোনা দেখলে যখন পজিটিভ ভার্ব পড়বা, ওকে দেখলে আদর করে ডাকবা গিট্টু, তোমাকে কিন্তু আমি চিনি, তুমি কিন্তু ঝামেলা করো, তাহলে গেটের পরে টু থাকে, তারপরে ভার্বের বিয়ন হবে। আর নর্মালি গেটের পরে বস্তু থাকলে বি3 হবে, সেম জিনিস। তাহলে আমরা কি পড়লাম, লেট, তাহলে একটু রিভিশন দিই, লেট, তারপর আবার শুরু করি মেক এবং হেল্প। এরপরে যা আছে ব্যক্তি বস্তু দেখার দরকার নাই, ভার্বের বি1 দিও। 1 নাম্বার গেল। 2 নাম্বার আছে কি ভাইয়া, গেট আছে, আর একটা গেটের পরে কি দেখো, যদি দেখো ব্যক্তি আছে তাহলে কি হবে ভাই, গিট টু, তাহলে টু প্লাস ভার্বের বি1 হবে। তাহলে পরে দেখো গেটের পরে যদি দেখো বস্তু আছে তখন ভার্বের বি3 হবে। ওকে ফাইন। আরেকটা কি পড়ছি ভাই, হ্যাভ পড়ছি, হ্যাভের পরে যদি দেখো ব্যক্তি আছে তখন কি ভাইয়া, ভার্বের বি1। আর হ্যাভের পরে যদি দেখো বস্তু আছে তখন ভার্বের বি3। এই তো জিনিস শেষ, পজিটিভ ভার্ব এই তো চোখের মধ্যেই শেষ, তাই না? এগুলো আর ভুল হবে? সবসময় মনে রাখবা গেটের পরে ব্যক্তি মানে গিট টু। ওকে চলো আমরা উদাহরণ দেখি। আই গট, ভাইয়া গেটের পাস্ট ফর্ম বলছিলাম না, গট হতে পারে, তো এই গেটের জায়গায় তো গটও দিতে পারে, একই জিনিস, এই গটও দিতে পারে, গট হচ্ছে ভাই বি2 ফর্ম, ঠিক আছে? আই গট, ওকে আই গট পাইলাম, গেট পাইলাম, গেটের পাস্ট ফর্ম গট পাইলাম। মাই ব্রাদার, ভাইয়া মাই ব্রাদার আমার ভাই কি ভাইয়া, ব্যক্তি মানে কি গিট টু, ব্যক্তি মানে কি গিট টু, তাহলে কি টু দিবা আগে, তারপর ভার্বের বি1 দিবা। তাহলে দেখো তো টু ওয়াশ হতে পারে, এই ওয়াশিং কেন দিছে ভাইয়া, কেন দিছে তোমাদেরকে এত ডিস্টার্ব করে এরা, ওয়াশ কেন দিছে? তারপর হচ্ছে আনসার কোনটা হবে বলো তো, এখন কোনটা হবে বলো, টু ওয়াশ দুইটাই তো একই জিনিস, তাহলে দুইটাই রাইট আনসার ধরতে গেলে, এখানে একটা ভুল করতে মনে নাই, ঠিক আছে? তাহলে দুইটাই রাইট আনসার, এটা দরকার নাই ভাইয়া, সবগুলোই তো রাইট আনসার দিয়ে দিলে হয়। তোমরা পারো কি না একটু বলো তো, তোমরা পারো কি না বলো তো, এটাকে আমি পারি? আচ্ছা বলো তো, এটাকে আমি পারতেছি না তোমরা পারতেছো? সব তো তোমরা পারতেছো, আমার কি দায় এখানে বলো তো? এই যে ডিস্টার্ব করে, এই যে ভাই গেট আছে না, গেটের পরে কি আছে, এটা কি ভাইয়া বলো তো, এটা কি ভাইয়া, বস্তু না, দি কার, একটা গাড়ি, এটা ব্যক্তি না, বস্তুকে আমি কি একটু বুঝি না, মানে আমার সাথে কি এত মজা? তাহলে এটা যেহেতু বস্তু হবে তাহলে বি3 হবে, তাই না? এখন কেন আমার সাথে এই মজাগুলো করে, কেন এটা দিছে আমি বুঝি না, কেন ওয়াশিং দিছে আমি বুঝি না, এই ওয়াশ ভার্বে বি1 এটা কেন দিছে, এখানে আইএনজি কেন যুক্ত করছে, এটাকে কেন জিরান করছে, এটাকে কেন ইনফিনিটিভ করছে, আনসার তো এটাই আছে। তার মানে আমার সাথে মানে মজা না করলে ওদের মানে ভালো লাগে না, তোমাদের সাথে মজা না করলে, মানে এরকম কোয়েশন ইউনিভার্সিটি আসে তখন আসলে কেমন জানি লাগে। এখন এটার উত্তর দাও দেখি, অনেক তো পণ্ডিতি করছো। দি পার্সোনাল ডিরেক্টর মেড দ্য অ্যাপ্লিক্যান্ট হাফ অ্যান আওয়ার, এটা বুঝো, এটা বুঝলে হবে। দেখো বলতেছি কি, দি পার্সোনাল ডিরেক্টর মেড দ্য অ্যাপ্লিক্যান্ট হাফ অ্যান আওয়ার। আচ্ছা হাফ অ্যান আওয়ার কি করছে, ওয়েট করাইছে, যেহেতু ভার্বটা ওয়েট আছে। দেখো তো, আচ্ছা আমি এই যে ডিরেক্টর আছে কাকে ওয়েট করাইছে, তাকে দিয়ে কিন্তু ওয়েট করাইছে, সে কিন্তু নিজে ওয়েট করে নাই। আমি ডিরেক্টর, ঠিক আছে আমার জন্য তুমি ওয়েট করো 10 মিনিট 15 মিনিট, অর্থাৎ আমি ওয়েট করি না, আমি ঠিকই কাজ করতেছি, আমি তাকে দিয়ে ওয়েট করাইছি। ধরো তুমি আমার এখানে আসছো,
ইয়াতে আসছো, ধরো আমার অফিসে আসছো গন্তব্য ডাবিতে, তখন আমি বললাম ওকে ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, তুমি 10টা মিনিট ওয়েট করো। তো আমি কিন্তু ওয়েট করলাম না তোমার জন্য, তোমাকে দিয়ে কিন্তু আমি ওয়েটটা করাইছি 10টা মিনিট, সেটাই হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব। এখন দেখো তো মেড আছে না ভাইয়া, মেড আছে না, এই যে মেড লেট মেক হেল্প, এরপরে ব্যক্তি কিংবা বস্তু যাই থাকুক না কেন আমরা ভার্বের বি1 দিব। এটা তো ভাই সিম্পল জিনিস, এটা সিম্পল। কেন ভাই এখানে আইএনজি দিচ্ছে, কেন ভাই এখানে ওয়েটস আছে, আচ্ছা ঠিক আছে, আর এখানে ওয়েটেড আছে, তাহলে আনসার কোনটা হবে বলো তো ভাইয়া, আনসার কোনটা হবে ভাইয়া বলো তো, আনসার কোনটা হবে বলো, ওয়েট হবে ভাইয়া। তাহলে এখানে বলো কেন ওই ওয়েটসটা হয় নাই, এটা তুমি একটু বলবো আমাকে কেন হয় নাই, এটাই বলার ধরন আছে। এখানে দেখো দি অ্যাপ্লিক্যান্ট, এটা হচ্ছে ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে কি হয় এস বা ইএস যুক্ত হয়, এরপরেও তুমি কিন্তু বেস ফ্রম নিছো ভাইয়া, কারণ কি বি1 মানে হচ্ছে ভাইয়া বেস ফ্রম, এখানে ওয়েটসটা কিন্তু এটা বেস ফ্রম না। বেস ফ্রম কোনটা আমি কিন্তু অনেকগুলো ক্লাসে পড়াইছি, তোমাদের যদি বেস ফ্রম কোনটা একটু পড়াইতে হয় আবার যদি বলে দিই, বেস ফ্রম মানে মূল ওয়ার্ড। আচ্ছা মূল ওয়ার্ডটা কি হইতে পারে, ধরো আমি গো দিই, সারাদিন উদাহরণ দিই, গো হচ্ছে ভাই মূল ওয়ার্ড, মূল মানে সে হচ্ছে বেস, এই যে দেখো বেস মানেই ভার্বের বি1, ঠিক আছে, সে হচ্ছে বেস। এই বেসের যে সাঙ্গপাঙ্গ আছে এরা সব আলাদা আলাদা ফর্ম, এরা কখনো বেস ফর্ম না। তাহলে গো থেকে তুমি কি বানাইতে পারো, গো থেকে তুমি গোয়িং বানাইতে পারো, গোয়িং বানাইতে পারো, এইটা ভাইয়া কিন্তু মূল ভাব না। এটাকে কি বলতেছো, এটাকে জিরান বলতেছো। এই গোকে তুমি টু গো বলতে পারো, এইটা কি ভাইয়া বেস ফর্ম কিংবা মূল ওয়ার্ডটা না, এটা কিন্তু ভাই ভার্বের বি1 না। টু গোটাকে কি বলতেছো, ইনফিনিটিভ বলতেছো। এই গোকে তুমি কি করতে পারো, ওয়েন্ট বানাইতে পারো, এটাকে ভাই বি2 বলতেছো, তাই না। এই গোকে ভাইয়া তুমি কি বানাইতে পারো, গোস বানাইতে পারো। এই গোসটা কি ভাইয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়, এটা বেস ফর্ম না। তাহলে বেস মানে মূল ওয়ার্ড, এই মূল ওয়ার্ড থেকে কতগুলো ওয়ার্ড তৈরি হয়েছে, তারপর তুমি এটাকে বলতে পারো গন বলতে পারো, এটাকে গন বলতে পারো, তারপর এটাকে তুমি হ্যাজ গন বলতে পারো কিংবা হ্যাভ গন বলতে পারো। এই সবগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে তোমার মেইন না, এগুলো মেইন না। তাহলে বেস কোনটা, এটা মেইন ওয়ার্ডটা। এই ওয়েট ঠিক তেমনই বেস মানে ভার্বের বি1 ফর্ম, এই ওয়েটের সাথে যখন এস দিল সে বি1 ফর্মে নাই, যেমন এখানে ইএস যুক্ত করছে তখন সে বি1 ফর্মে নাই, যখন ওয়েটেড দিল সে তখন বি2 ফর্মে গেল, সে কিন্তু বেস ওয়ার্ড না, বেস ওয়ার্ড না। যেমন আইএনজি যুক্ত করলো তখন কিন্তু সে জিরান কিংবা জিরান্ট হয়ে গেল। এখানে দেখো আবার একটা করতে পারতো, টু ওয়েট দিতে পারতো, টু ওয়েট দিতে পারতো, সেটা ইনফিনিটিভ হইতো। বাট বেস ফর্ম হচ্ছে একদম মূল ওয়ার্ডটাই, যে একদম মূল, যার আশেপাশে ডানা মানে কি বলে শাখা প্রশাখা কিংবা ডানা টুনা নাই, ঠিক আছে, যার আশেপাশে কোনো ডানা নাই। তারপরেরটাই যাই আমরা, তারপরটা দেখো বলতেছে মিস্টার আসিফ কান্ট হ্যাভ দ্য প্যাকেজ দ্যাটস আনটিল মানডে, এটা তোমরা সবাই পারবা। এখন দেখো তো হ্যাভ আছে, হ্যাভের পরে কি আছে, দি প্যাকেজ। ভাই দি প্যাকেজ কি ভাইয়া বলো তো, দি প্যাকেজ কি ভাইয়া বস্তু, দি প্যাকেজ কি ভাইয়া বস্তু, বস্তু হলে কি ভাইয়া ভার্বের বি3 হবে। এখন ভার্বের বি3 কোনটা, এটা দেখো তো, এই ডেলিভার কি বি3 না, ডেলিভারিং কি বি3 না ভাইয়া, উইল ডেলিভার কি বি3 না, এটা হচ্ছে বি3। এত সহজ প্রশ্ন ভাইয়া, মানে এই যেগুলো তোমাদের পড়াইতে গেলে মাঝে মাঝে আমি পড়ি যাই। তোমরা যারা বেসিকে একদমই দুর্বল, তোমরা যারা আমার লেকচার শিটগুলো দেখছো, মানে এত সুন্দর করে সাজানো এই জিনিসগুলো, মানে তোমাকে একটু যদি দেখাই, এগুলো তোমরা হয়তো বা ফ্রি পিডিএফগুলো পাইছো, দেখো তো এগুলো কত সুন্দর করে সাজানো। মানে তোমার ইংরেজি বেসিকটা ঠিক করার জন্য এত সুন্দর করে এগুলো পড়ানো হবে যে তোমার আসলে বেসিকে কোনো প্রবলেম থাকবে না, এরকম সব পানির মতো সহজ হয়ে যাবে। এখানে সব কিছুই দেওয়া আছে, তোমরা যখন এগুলো হাতে পাবা তখন সব থেকে আরও বেশি ভালো করে বুঝতে পারবা যে এখানে কতটুকু সুন্দর করে লেকচার শিট সাজানো হয়েছে। মানে এটা আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য অনেক জেনে শুনে বুঝে অনেক কষ্ট করে এগুলো কিন্তু বানাইছি, এটা তো এমনি এমনি হয় নাই, অনেক কষ্ট করে বানাইতে হয়েছে। দেখছো পজিশন অফ অ্যাডজেক্টিভে কতগুলো আছে, এগুলো হচ্ছে তোমাদেরকে আমি দিব, বুঝতে পারছো, এগুলো নিয়ে তোমরা টেনশন করো না, এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, এগুলো একটা একটা করে আছে। তোমাদের বেসিক যে জিনিসগুলো আছে আমি পড়াই, এটা খুবই সিম্পল ইজি ক্লাস, মানে তোমরা ইজি ক্লাস করতে ভালোবাসো না, কঠিন ক্লাস ভালোবাসো, ঠিক আছে, কালকে কঠিন ক্লাস দিব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের, এটা হচ্ছে অ্যাডভার্বের, এটা হচ্ছে ভাই খণ্ড অংশ, যে পিডিএফগুলো তোমাদের কাছেও আছে, বাট এটা মেইন যে অংশটা সেটা কিন্তু অনেক ডিটেলসে। তোমার যারা ইংরেজি বেসিকে একটু দুর্বল, আমি একটু কথা বলি তারপর ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর শেষ করবো না, বলতে গেলে আরও আছে পড়া, ইন্টারেস্টিং পার্ট তো আমি জমায় রাখি। তোমরা যারা ধরো বেসিকে একদম জিরো, এই যে বেসিক, এই যে জিরো, আমার কোনো প্রবলেম নাই,
তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম নাই যে তুমি বেসিকে 0 ফাইন, বাট আমি এটা পারবো তোমাকে ওই 0 থেকে 100-এ নিয়ে যাইতে। এতটুকু পাওয়ার, এতটুকু যোগ্যতা, এতটুকু কনফিডেন্স একজন ঢাবির বড় ভাইয়ের আছে, সে চাইলে একটা স্টুডেন্টকে 0 থেকে 100-এ নিয়ে যাইতে পারে, এটা আমি পারবো। তাহলে ভাইয়া তোমার তো কোনো টেনশন নাই। তোমার কি করতে হবে? তোমার ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, ওই স্বপ্নটা আমাকে দেখতে হবে, ওইটা তোমাকে দেখতে হবে। তুমি চেষ্টা করবা, ওইটা তোমার মধ্যে থাকতে হবে। তুমি নোট খাতা কিনবা, এটা থাকতে হবে। তুমি আমার ক্লাস করবা, এটা থাকতে হবে। ক্লাসের পরে যে প্র্যাকটিস দিব ওগুলো তোমাকে করতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি রাখতে হবে। আমার 20টা ক্লাস তুমি এই 0 থেকে 100-এ চলে যাবে, এটা কোন ডাজেন্ট ম্যাটার ভাইয়া। এই অ্যাডমিশনে পড়া এত কিছু না। যখন নাউন পড়াবো, এখানে কি আছে এখানে দেখো তো, এভাবে যখন প্রত্যেকটা লেকচার তোমাকে আমি শেষ করাবো, নাউন আছে, প্রনাউন আছে, তারপর কি বেসিক অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এভাবে যখন প্রত্যেকটা বেসিক আমি তোমাকে পড়াবো, আমার 20টা ক্লাসের পরে শুধু তুমি পড়বা না, তুমি আরেকজনকে পড়াইতে পারবে। দেখো ভাইয়া, আমি কেন তোমাকে দিয়ে নোট করার কথা বলতেছি, দেখো ভাইয়া তুমি 0 হইতেই পারো, আমার এতে কোনো কমপ্লেন নেই, বাট ওইটা আমার উপরে ছাইড়া দাও যে আসিফ ভাইয়া আমার সাথে আছে, ভাইয়ার এতটুকু পাওয়ার আছে, ভাইয়া এতটুকু জানে বা এতটুকু বুঝে কিভাবে পড়াশোনা করাইলে বা কোন টপিকগুলো পড়ালে, কোন সিরিয়ালে পড়ালে একটা স্টুডেন্টের বেসিকটা 100% স্ট্রং হবে এবং তুমি সব কিছু ইজিলি বুঝতে পারবা। ওইটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, তোমাকে আমি 100-এ নিয়ে যাব, বাট তোমাকে কি করতে হবে? নোট করতে হবে। নোট করতে হবে কেন করতে হবে জানো? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, চান্স পাওয়ার পর কি করবা? তোমাকে হয়তোবা ইংরেজি নিয়ে একটু কাজ করতে হবে, হয়তোবা বাংলা নিয়ে একটু কাজ করতে হবে, আরও কয়েকটা স্টুডেন্টকে পড়াইতে হবে, তোমাকে টাকা আর্ন করতে হবে। দেখো আমার কাছে পড়লা আর তোমার ওই বেসিক স্ট্রং হলো না, ফাউন্ডেশন থাকলো না, তোমার একটা নোট খাতা, একটা সম্পদ থাকলো না, তখন কিন্তু তুমি ভার্সিটিতে এসে মানে তুমি জাস্ট এমনি এমনি ঘুরবা, মাথায় কিন্তু জিনিসগুলো থাকবে না। তুমি কি আরেকজনকে পড়াইলে আসিফ ভাই লেকচার শিট নিয়ে যাইতে পারো বাসায়? না, তোমার নিজস্ব যে নোটটা আমি তোমাকে দিয়ে করাবো, ওই নোটটা কিন্তু তুমি নিজে পড়তে পারবা, পড়াইতে পারবা। যেমন আমাকে দেখো এই জায়গায় আমি যদি তোমাকে একটু দেখাই, তোমাদেরকে আমি যা পড়াই তা কিন্তু আমি নিজে আগে নোট করি, তারপরে কিন্তু আমি পড়াই। দেখো তোমাদেরকে আমি আগে যা পড়াই, এই পজিটিভ ভার্বের নোটকে এখানে আসে না, 100% আছে। আমি এখানে আগে নিজে পজিটিভ ভার্ব পড়ছি, নিজে পজিটিভ ভার্ব লিখছি, নিজে পজিটিভ ভার্ব বুঝছি, তারপরে গিয়ে এইখান থেকে নোটটা আমি জাস্ট ওইভাবে টাইপ করে এখানে তুলছি। প্রত্যেকটা জিনিস এখানে এইভাবে করা আছে ভাইয়া, তোমাদের রাইট ফ্রম ভার্ব বলো সব কিছু, এরকম একটা তোমার নোট খাতা হবে। দেখো তোমাকে পড়ানোর আগে আমি নিজে নোট করি, এটা আমি আবার এই বছর করছি, এটা নতুন করে করছি। তো পুরো গ্রামার যদি আমি নিজে নোট করতে পারি, তাহলে তুমি কেন পারবা না? বলো তুমি কেন পারবা না? আমি তো কত ব্যস্ত থাকি, ক্লাস করতে হয়, ঘুরতে হয়, তারপরেও এই যা পড়াচ্ছি সব কিছু আমার নোট খাতায় আছে। তুমি শুধু নোট করবা, তুমি 0 বেসিকে আমার কোনো প্রবলেম নাই, তুমি জাস্ট আমার নোটটা করে দিবা, আমি তোমার ক্লাস করাবো, তুমি আমার নোট করবা, এতটুকু 100% তোমার বেসিকে স্ট্রং হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তুমি এই যে দেখো এইটা পাবা, 15 মধ্যে তুমি 13 পাবা, কারণ 15 মধ্যে 15 গ্যারেন্টি দেওয়া যায় না, বাট আমি 13 গ্যারেন্টি তোমাকে আমি দিতে পারি, 13 আমি তোমাকে দিতে পারি। আবার রিটেনে একজন দুর্বল স্টুডেন্ট যে চিন্তা করতে পারে না পাস করবে, সেও 12 পায়। কয়দিন আগে ভর্তি হয়ে 12 পাইছে? 1 মাস আগে। আর তুমি আমার কাছে পড়তেছো কতদিন? এই চিন্তাটা করো, 5 মাস পড়তেছো। তোমার ওই রিটেন 20-এর মধ্যে, ইংরেজির মধ্যে ওখানে কনফার্ম তুমি ধরতে পারো 14 কিংবা 15 থাকতে পারে, 14 কিংবা 15 থাকতে পারে, দুইটা তো একটা মার্কস থাকবে। তাহলে ভাই তোমার কোনো ওই যে টেনশন নাই। দেখো ঢাবির প্রিপারেশান নাও, অনেকে আছে ভয় পেয়ে ভাই আমি গুত্তের প্রিপারেশান নিব। আরে ঢাবিতে ধরো এক একটা কোয়েশনকে যদি ধরো তুমি এক একটা তীর, তাহলে ধরো ঢাবির কোয়েশন হয় 15টা, তোমার বুকে 15টা তীর বাজবে। গুত্তের কোয়েশন হয় 35টা তীর নিতে পারবা। ঢাবিতে প্রিপোজিশন আসে একটা হয়তো বা তুমি পড়লে পারবা, ওখানে প্রিপোজিশন আসে 3টার মধ্যে 2টা ভুল হইতে পারে বা একটা ভুল হইতে পারে। 35 কোয়েশন ভাই, 30টা কোয়েশন। অন্য ইউনিভার্সিটির কোয়েশন যত বেশি, তোমার প্যারা তত বেশি, তোমার মেন্টালি প্রেশার তত বেশি। আর ঢাবির কি ভাইয়া, কোয়েশন কম, বেসিকটা স্ট্রং থাকলে ঢাবির জন্য দেখবা তুমি ওই মার্কটা অটোমেটিকলি পাচ্ছ। এবং ওখানে যদি 15-এর মধ্যে তুমি 13 পাইতে পারো, অন্য ইউনিভার্সিটি 30-এ পরীক্ষা হলে ওখানে 25-26 পাবা। তো তোমার তো কোনো টেনশন নাই, তুমি ইজিলি রিল্যাক্সে থাকো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। বাট ওইটার জন্য একটু ড্রিম থাকতে হবে ভাইয়া, একটা স্বপ্ন থাকতে হবে, একটা পরিশ্রম করার যে একটা তীব্রতা, ওইটা আমার থাকতে হবে। নিজের কাছে একটা জেদ থাকতে হবে যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমার ওখানে যেতে হবে, ওইটা আমার ড্রিম, ওখানে আমি যাবই, অ্যাট এনি কস্ট আমার ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবে। ওই যে ডেডিকেশনটা যখন থাকবে না, তখন তোমার পাওয়ারটা এত বেশি থাকবে। দেখো একজন মনমরা পড়াশোনা করতেছে, ডিপ্রেশন নিয়ে, আরেকজন প্রাণবন্ত নিয়ে পড়তেছে যে আমার স্বপ্নের জন্য
আমার স্বপ্নকে বাঁচানোর জন্য আমি পড়তেছি, তাহলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবা, তো জীবন দিয়ে চেষ্টা করবা। আর একজন মনমরা হয়ে পড়ে আমার চান্স হবে না, লাভ না, ওরও টাইম লস, 3 মাস পরে আফসোস করবে আর তুমি গেইনার হয়ে যাবা। তো ওইভাবে পড়াশোনা করতে হবে, একদম হার্ড ওয়ার্ক, মানে একদম হৃদয় থেকে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি পারবা। তো ওই বললাম বেসিকে তোমার জিরোতে আমার কিছু আসে যায় না। এই যে এখন দেখো ক্লাস করাইতেছি এমনি পারতেছো, জাস্ট একটু টুকা দিছি, বাট পজিটিভ বার তুমি আলাদাভাবে একটু করে দেখো কতটুকু পেইন লাগে, করতে পারবা, সমস্যা নেই, অনেক ক্লাস আছে। দেখো এখানে হ্যাভ আছে ভাইয়া, হ্যাভের পরে দেখো মাই অ্যাসিস্ট্যান্ট, এটা কি ভাইয়া ব্যক্তি আছে, যদি ব্যক্তি থাকে তাহলে তুমি উত্তরটা কি দিবে, এটাকে আমি পারি, আমি জানি, বলো তো তুমি একটু কমেন্টে বলে দাও কে কে কমেন্ট করছো। আচ্ছা তোমরা সবাই কি বলতেছো, এটা ব্যক্তি আছে ভাই, ব্যক্তি থাকলে কি হয় ভাইয়া, ব্যক্তি থাকলে হ্যাভের পরে ব্যক্তি থাকলে কি হয় ভাইয়া, B1 হয়। ওকে, ব্যক্তি থাকলে B1 হয়, তাহলে B1 কোনটা, আনসারটা নিয়ে নাও, আনসারটা নিয়ে নাও, কল ভাইয়া। এই যে এগুলোকে আমি পারি, বলো তো এগুলোকে আমি পারি, এগুলোকে আমি পারতেছি না ভাইয়া, এটা আমি পারতেছি না। তারপরে দেখো এখানে কি বলতেছে, দি ওনার হ্যাড, ভাই হ্যাড কি, হ্যাভের বলছিলাম না, হ্যাভের পাস ফ্রম হ্যাডও থাকতে পারে বা হ্যাডও থাকতে পারে, ওইগুলো এমনি থাকতে পারে, ঠিক আছে না, হ্যাডও থাকতে পারে, হ্যাড কি ভাই B2 থাকতে পারে। তাহলে এখানে হ্যাডের পরে কি দেখো, হ্যাভের পরে যদি B3 হয় মানে বস্তু হয়, এটা কি ভাইয়া দি স্টোর, একটা বস্তু না, বস্তু হলে কি ভাইয়া B3 হবে, বস্তু হলে B3 হবে, তাহলে দাও B3 দাও, কোনটা, ক্লোজ ভাইয়া। এই ক্লোজ কেন দিলেন ভাইয়া, এই ক্লোজিং কেন দিলেন, এখানে উইল ক্লোজ কেন হলো, মানে এত নাটক, এত নাটক, একটা ছোট পড়া এত নাটক কেন করে ভাইয়া, এত নাটক কেন করে। এখানে দেখো সেম জিনিস, এখানে ভাই কি হ্যাড আছে, তারপরে দেখো তো ভাই এটা সাবজেক্ট, এই যে পুরোটা সাবজেক্ট, আর এটা কি ভাইয়া ভার, পজিটিভ ভার, তারপরে কি ভাইয়া এখানে কি থাকতে হবে, বস্তু, দি রুম কি ভাইয়া মানুষ না বস্তু, বস্তু থাকলে B3, বস্তু থাকলে B3। এখন তো তুমি ইজিলি B3 দিতে পারবে, বাট এটার জন্য কেন পেন দেয় বলো তো, দি ওনার অফ দ্য হোটেল হ্যাড দ্য রুমস রিডেকোরেটেড, মানে ওনার যে আছে, যে ওনার আছে হোটেলে, সে হ্যাড দ্য রুম, সে রুমটাকে কি করছে, নতুন করে সাজাইছে, নতুন করে সাজাইছে, সে কি নিজে সাজাইছে না আরেকজন সাজানোর লোক আছে, এটা করো এটা করো, এটা এইভাবে সাজাও এটা সাজাও, অর্থাৎ সে নিজে কাজটা করে না, আরেকজনকে দিয়ে হোটেল রুমটাকে কি করছে, রিডেকোরেট করছে, তো নতুন করে সাজাইছে, তাহলে B3 হবে। তাহলে এই যে B3 সাইন, এটা এখানে ভাই আইএনজি, এখানে এটি, এখানে এটি বাদ। তাহলে ভাই এই যে সহজ জিনিসগুলো আমি যে এগুলো পারো, তোমরা সবাই যেগুলো পারো। তারপর দেখো তো এটার আনসার কে দিতে পারবা বলো, আচ্ছা এইগুলোকে আমি পারি না তোমরা পারো সবাই, বলো তো এগুলোকে আমি পারি। দেখো দি হিউম্যান রিসোর্সেস অ্যাসিস্ট্যান্ট মেক্স দ্য জব, ভাইয়া এই যে দেখো এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে এই মেক হচ্ছে ভাইয়া ভার্ব, মেক হচ্ছে ভাইয়া পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে কি হবে বলো তো, পজিটিভ ভার্বের পরে আমি কি দেখবো, ব্যক্তি না বস্তু দেখবো। এখানে দেখো দি জব অ্যাপ্লিক্যান্ট, দি জব অ্যাপ্লিক্যান্ট, এখন দেখো দি জব অ্যাপ্লিক্যান্ট একটা ব্যক্তি না বস্তু, সে অবশ্যই একজন ব্যক্তি, তাহলে ব্যক্তি থাকলে কি হবে বলো তো, এখন ব্যক্তি থাকুক কিংবা বস্তু থাকুক এটা দেখার বিষয় না, লেট মেক এবং হেল্প, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন আমি ভার্বের B1 দেবো, এখানে যাই থাকুক না কেন দরকার নাই, আমার ভার্বের B1 লাগবে ভাইয়া। তাহলে ভাইয়া ভার্বের B1 কোনটা বলো, তাড়াতাড়ি বলো কোনটা বলো, টু টেক না ভাইয়া, হ্যাড টেকেন না ভাইয়া, এখানে এস কেন দিছে, ভার্বের B1 লাগবে, তাহলে আনসার কি, এটা হচ্ছে ভাইয়া বেস ফ্রম B1। এই যে বুঝতে পারছো এখানে এস দিয়ে নাটক করছে, নাটক কম করে প্রিয়, তোমাকে দেখা যায় যে তুমি এখানে আসো, হ্যাঁ। তারপরে দেখো সেম জিনিস, ল্যাবরেটরি টেকনিক্যাল, তারপর টেকনিশিয়ান, এখানে কি ভাই হ্যাড আছে, হ্যাডের পরে কি আসছে দেখো তো, লেট মেক হেল্প, এখন হ্যাভ এবং এই যে হ্যাভের রুলটা, হ্যাভ কিংবা হ্যাড যাই হোক না কেন, এরপরে যদি ভাইয়া ব্যক্তি হয় B1 দিবা, যদি হয় বস্তু তখন কি দিবা, B3 দিবা। এখন দেখো তো এস স্যাম্পল, এই স্যাম্পলটা কি ভাই ব্যক্তি না বস্তু বলো তো, এই স্যাম্পলটা হচ্ছে ভাই বস্তু থাকলে ভাই B3 দাও। এটা ভাইয়া পড়ানো লাগে, আয় হায় এটা আমার লজ্জার বিষয়, এখানে কেন এইরকম MCQ দিয়ে রাখছে, কেন দিয়ে রাখছে ভাইয়া, এই শুধু উত্তরটা দিলেই তো পারতো, শুধু সারা যখন কোয়েশনটা করছে এতে ইউনিভার্সিটি আসা কোয়েশন, আমার মতো অলস লোক নিজে কোয়েশন বানাইছি না, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসা কোয়েশন, স্যারে এইটা মানে স্যার এই উত্তরটা শুধু এইটা দিয়ে রাখলেই তো হইতো, এইগুলো কেন দিছিল আমি চিন্তা করেও পাই না যে স্যাররা এই উত্তরগুলো কেন দিয়ে রাখছিল। তারপরেরটাই যাই ভাইয়া, চলো তারপরেরটাই যাই। এই যে দেখো মিস্টার রাতুল শুড গেট, ভাইয়া গেট আছে, গেটের পরে কি আছে, ব্যক্তি আছে, এই যে মিস্টার আসিফ ভাইয়া কি একজন ব্যক্তি, মানে কি গিট্টু, গেটের পরে কি গিট্টু, গেটের পরে কি গিট্টু, তারপরে ভার্বের B1, গেটের পরে ব্যক্তি মানেই কি, গেটের পরে ব্যক্তি মানেই গিট্টু, আদর করে রাখবা গিট্টু, তাহলে 2 প্লাস ভার্বের B1। এইটাকে আমি চিনি না,
এটা কি ভাই আমরা চিনি না বলো তো? এটা কি আমরা চিনি না? কোনটা 2 প্লাস ভার্বের বি ওয়ান, এটা কি আমরা চিনি না? তো স্যার কি করছে দেখছো? মানে ওনার কি কাজ নাই যে এগুলা এগুলা কেন দিছে, এগুলা কেন দিছে, এগুলা এগুলা কেন দিছে আমি বুঝি না। স্যার কি স্যার তো শুধু কোয়েশ্চেন করার সময় তোমাদের এটা এটা দিয়ে রাখলেই পারতো, ওটু নাম্বার দেওয়া উচিত ছিল না তোমাদের? তারপরটা যাই, তারপরটা দেখো এখানে কি বলতেছে, এখানে কোনটা আছে, এই যে দেখো লেট আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে, তারপর লেট আছে, তারপর দি নিউ ক্লায়েন্ট। ভাইয়া দি নিউ ক্লায়েন্ট, এখন কিছু থাক নিউ ক্লায়েন্ট আর ওল্ড ক্লায়েন্ট, এটা আমার দেখার দরকার আছে। হ্যাঁ, প্রেজেন্ট বিএফ থাকুক আর এক্স বিএফ থাকুক, এটাকে আমার দেখার দরকার আছে। এখানে বস্তু থাকুক, ফুটবল থাকুক নাকি ক্রিকেট বল থাকুক, এটা আমার দেখার দরকার আছে। লেট মেক হেল্পের পরে ব্যক্তি বস্তু তো আমার কিছু দেখার দরকার নেই, তাহলে এটা কেন দিছে এই জায়গায়? তারপরে তো আমি এমনি ভার্বের বি ওয়ান নিতে পারি, তাই না? তাহলে আমার ভার্বের বি ওয়ান কোনটা হবে? এখানে আইএনজি দিছে কেন? এটা কি বি ওয়ান? এখানে টু দিছে কেন? এটা টু দিছে কেন? এটা তো আমি জানি এটা জিরান্ট হবে বা এটা পার্টিসিপল হবে, বাট এটা কি ভাইয়া ইনফিনিটিভ, 2 প্লাস ভার্বের বি ওয়ান ইনফিনিটিভ। আর এটা কি ভাইয়া? এটা কি ভাইয়া বি3 করে রাখছে, তাহলে বা বি2 করে রাখছে, তাহলে এখানে বি ওয়ান কোনটা ভাইয়া? এই যে আক্স। তাহলে এই অপশনগুলো কেন দিছে ভাই? একটু জিজ্ঞেস করো তো কেন দিছে? এগুলো না আমার দেখতে ভালো লাগছে না, এগুলো কেন দিছে? শুধু উত্তর দিলেই তো পারতাম, এটা লাগাইতাম, তাই না ভাইয়া? কত সহজ দেখছো? এরপরটায় যাই, দেখো এখানে বলতেছে মিস্টার আসিফ হ্যাড হিজ কার। দেখো সাবজেক্টের পরে ভার্ব, ভাইয়া এটা কি ভাইয়া? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হলে এরপরে কি থাকবে দেখো তো, হিজ কার। তার মানে কি হিজ কারটা কি ভাইয়া? প্রথমে এটা মনে রাখবা, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, সেই ভার্বটা যদি হয় পজিটিভ ভার্ব, তারপরে তোমাকে দেখতে হবে ব্যক্তি না বস্তু। হিজ কার, কার মানে কি? বস্তু। আর আমার তো গাড়ি নাই, এখানে আমার গাড়ির কথা কেন বলতেছে? পরে কি আছে আমার তো দেখার দরকার নাই, পরে কি আছে এটা আমার দেখার দরকার নাই। তাহলে এখানে দেখো হেড আছে, তাহলে হ্যাবের পরে কিংবা হেডের পরে ব্যক্তি থাকলে কি হয় এবং বস্তু থাকলে কি হয়? ব্যক্তি থাকলে হয় কি ভাইয়া? বি ওয়ান হয়, আর বস্তু থাকলে হয় বি3। তাহলে হেডের পরে হেড কিংবা হ্যাভ একই কথা, আমি আগেই শুরুতে বলছি। তাহলে এখানে দেখো হিজ কার আছে, এটা কি ভাইয়া? বস্তু। এটার আনসারটা কে দিবা? আমি সবার কমেন্টগুলো পড়বো। অনেক ভালো পড়ান, আমি অনেক ভালো পড়াই না, তোমরা ভালো পারো, আমি কেন ভালো পড়াবো ভাইয়া? আমি তো ভালো পড়াইতে পারি না। দেখো তো রিপেয়ার্ড হচ্ছে ভাইয়া বি3, তাহলে এখানে রিপেয়ার হচ্ছে ভাইয়া বি ওয়ান। এটা কেন দিছে? এটা এস কেন দিছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে না এস যুক্ত হতো, এখানে কেন আইএনজি দিছে? আমি তো বুঝি না, কেন যে বুঝি না, এইটাই তো বুঝি না। চলো এরপরেরটাই যাই, এরপরেরটা আনসার কি হবে ভাইয়া? তুমি একটু জটপট আনসারটা দাও তো, আমি একটু কমেন্টস পড়ি। ও মা, এরপরে এইটা আসছে কেন? ওকে, চলো তাহলে তোমাদের এইটার আনসার কে কি দিচ্ছিল আমি একটু দেখি তো। ওকে, তোমরা সবাই কমেন্টসটা একটু করো। ওকে, ঠিক আছে, রিপেয়ার্ড হবে, রাকিব বলতেছে, বন্যা বলতেছে, শেখ হাসিনা। আল্লাহ, শেখ হাসিনা আমার এখানে কমেন্ট করতেছে। নানি মিস ইউ বলতেছে আপনার কাছে পড়তে অনেক ভালো লাগে। হাই নানি ঠিক আছে নানি, পড়েন, সমস্যা নাই, পড়া মৌলিক অধিকার। তারপরে কি রাকিব বলতেছে রিপেয়ার, তারপরে ইসরাত বলতেছে বি, শূন্য আবেগ বলতেছে বি, হাসিবুল ইসলাম বলতেছে বি, রাফি বলতেছে বি, তৌকি জামান বলতেছে বি, তোহিন বলতেছে বি, শামীম বলতেছে বি, শূন্য আবেগ বলতেছে বি, রোবেল বলতেছে বি। আচ্ছা ভাইয়া, অনেক বস্তু ব্যক্তি সারা কাজ করতে পারে না। ফর এক্সাম্পল ওয়াশিং মেশিন, যদি অবজেক্ট ওয়াশিং মেশিন থাকে তাহলে সেকেন্ড ভার্বের কোন ফর্ম হবে? ওয়াশিং মেশিন আমি বুঝি নাই ভাইয়া তোমার একটা ওয়াশিং মেশিন যদি অবজেক্ট ওয়াশিং মেশিন থাকে। আচ্ছা ভাই, অবজেক্ট কি আছে তো আমার দেখার দরকার নাই তো, তোমাকে এইভাবে কে শিখাইছে? এত কষ্ট করতে হবে কেন ভাইয়া? কোনো কষ্ট নাই এগুলোতে, কোনো কষ্ট নাই, ঠিক আছে? কোনো কষ্ট নাই, এগুলো অবজেক্ট তোমাকে দেখতেই হবে না, এগুলো কোনো কষ্ট নাই ভাইয়া। আগে আমার অপারেশন এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, আমার এখানে কাজ হচ্ছে, অপারেশন হচ্ছে, ওখানে অবজেক্টে কি হবে ভাইয়া এটা আমার দেখার দরকার নাই, ঠিক আছে? এত কঠিন করো না। হ্যাঁ, হাসিনা কমেন্ট ডিস্টার্ব করতে আছে, ডিস্টার্বে কিছু নাই। নানি বাংলাদেশকে মিস করতেছে বস ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে আমাদের এখানে একটা গাইডলাইন দেওয়া প্রয়োজন, বাট টার্গেট ডিউ স্পেশাল ব্যাচের কথা তো আর নতুন করে কিছু বলতে হয় না। সবাই জানো যে কত স্টুডেন্টের চান্স পাওয়ার একটা ব্যাচ, এবং যতটুকু চান্স পাইছে তার থেকে বেশি স্টুডেন্ট আফসোস করে যারা আমাদেরকে একটু লাস্টে পায়। মানে একটা এডমিশন টাইমে তোমাদের তো শুরু হয়েছে, বাট গন্তব্য ডাবে একটা সময় তোমার সব থেকে প্রিয়
যে একটা মানে সম্পর্ক হবে এডমিশন জার্নিতে, সেটা 3 মাসের সম্পর্ক হোক বা 3 মাসের হবে না, মানে একদম ভার্সিটিতে চান্স পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতদিন তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আছে আর আমার সম্পর্ক আছে ততদিন তোমার হৃদয়ে থাকবে গন্তব্য ঢাবি। কারণ এখনও তোমরা ওই আগুনের যে তাপ এডমিশনের ওই তাপ এখনও তোমার গায়ে লাগে নাই। যখন দেখবো ওই তাপ তোমার গায়ে লাগছে, একমাত্র শীতল বাতাস কিন্তু গন্তব্য ঢাবি থেকে সবসময় প্রবাহিত হয়, যা তোমার মনকে জুড়িয়ে দিবে এবং সেই গন্তব্য ঢাবি তোমার ভালোবাসা নিয়ে থাকবে এবং সবার মধ্যে থাকছিল। বাট আফসোস হয় এই গন্তব্য ঢাবি অনেকে পায় না। বাট তোমাদের কাছে আমার একটা আবদার, ঠিক আছে, আমার ব্যাচে হোক কিংবা বাইরে হোক ডাজেন্ট ম্যাটার, আমাকে তো পাচ্ছ, আমার কথা তো শুনতে পাচ্ছ, একটু পৌঁছায় দিও, বইলো যে বন্ধুর কাছে যে আসিফ ভাই আছে পড়াচ্ছে, তুমি একটু গন্তব্য ঢাবিকে একটু লাইক দিয়ে রাখো কিংবা একটু দেখো মাঝে মাঝে পেজটা মন চাইলে, ঠিক আছে। তো আমাদের টার্গেট যে স্পেশাল ব্যাচ, যে ড্রিম ব্যাচ, বাংলা ক্লাস আছে 30টা, ইংরেজি ক্লাস 30টা, জিকে ক্লাস 30টা। ভাইয়া আমি তোমাকে 100% ইংরেজির গ্যারেন্টিটা আমি দিতে পারি, জিকের গ্যারেন্টিও দিতে পারি, রিটেনের গ্যারেন্টিও দিতে পারি, বাংলার গ্যারেন্টিও দিতে পারি। 100% তুমি সব থেকে ভালো মার্কস পাবা, কারণ আমাদের যে পড়ানোর স্ট্যান্ডার্ডটা এটা তুমি নিজে নিজে চাইলেও দেখতে পারবা। আজকে আমি ঘুমাইছি কম, তাই এনার্জেটিক ক্লাস মানে একটু স্লো ক্লাস নিছি। রিটেন ইন্টেন্সিভ ব্যাচের কথা আর কি বলবো বলো, সারা বাংলাদেশের মধ্যে এই একটা ব্যাচই আছে যা রিটেনের স্বপ্নকে পূরণ করে। তো এবার আমি টার্গেট করছি এবার 30+ মার্কস এনে দিব, 30+ এনে দিব, মানে আমার ইচ্ছা এবার যে ছেলেটা বা মেয়েটা ফার্স্ট হবে তার ইকুয়াল যেন মার্কসটা থাকে সবার। কারণ শুরু থেকে পড়াচ্ছি তো, এমসিকিউ রিটেন তো আলাদা কোনো ব্যাচ করি নাই, একসাথেই পড়াচ্ছি। তো এই জন্য তোমরা ভালো করে পড়ো 4টা মাস, তারপরে যারা ভর্তি হবে রিটেনে আলাদা, ওইটা হচ্ছে শেষে 1 মাসের জন্য আরেকটা ব্যাচ আসবে আর গতবারের মতো। তারপর দেখো রিটেন কোয়েশ্চেন ব্যাংক থাকবে, স্টাডি প্ল্যানার থাকবে, এগুলো এক্সট্রা সার্ভিস, 100+ লেকচার শিট থাকবে, ফাইনাল সাজেশন থাকবে, রিটেন সলিউশন বুক। ভাই রিটেন সলিউশন বুকটা তো তোমরা জানো, দেখছোই তো, ওইটা পরে একদিন দেখাবো না। এখন বলো যে ভাই এক্সাম আছে কিনা, প্রতি ক্লাসের শেষে এক্সাম থাকবে, এটা আমাকে বলে এখানে বলে কেন দিতে হবে, কেন বলে দিতে হবে আসিফ ভাইয়ের, এটা কেন বলে দিতে হবে? ভাইয়ের উপরে বর্ষা আছে না, ভাইয়া জানে না কি পড়াইতে হয়? অবশ্যই জানে, তো ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। তারপর দেখো তোমাদের অনেকে চিন্তা ভাবনা করো যে আমরা ভাবো যে ভাই রাজশাহীর জন্য পড়াবেন, চিটাগাংয়ের জন্য পড়াবেন, জিএসটির জন্য পড়াবেন, তুমি ডাবিতে হবে না এই কারণে যে পড়াবো, ব্যাপারটা এমন না। আমি পড়াবো যেন ডাবি তো হবে, রাবি তো টপ হয়, সিউ তো টপ হয়, জিএসটি তো টপ হয়, যেন আমাকে বলতে পারো ভাইয়া ডিউতে এততম, আর ইউতে এততম, সিউতে এততম, জিএসটিতে এততম। আমি তখন একটা স্ক্রিনশট দিয়ে পেজে আপলোড করবো। এটা হচ্ছে আমার ইচ্ছা, এই কারণে আমি তোমাকে শেষ পর্যন্ত পড়াবো, ঠিক আছে। আর ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ দাও, আর ভর্তি হতে পারবা 500 স্টুডেন্ট এই 50% অফারে 2000 টাকা দেয়। এটা একটু রাখো, মাথায় রাখো। 15 তারিখ ক্লাস শুরু, যারা আগে আগে ভর্তি হবে যে 500 জন, তাদের জন্য 4000 টাকা কোর্স 2000 টাকায় করা আছে। ওকে ফাইন, এটা দেখার বিষয় না। আমি চলো তোমাকে আজকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, এই চ্যালেঞ্জটা তুমি নিতে পারো কিনা আমি একটু দেখতে চাই। তোমাকে আজকে একটা চ্যালেঞ্জ দিতে চাই, 7 দিনের একটা চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? ওকে, এটা আমার লাগবে না, 7 দিনের একটা চ্যালেঞ্জ দিব, হোয়াইট বোর্ড। দেখো ভাই, আমি একটা জিনিস বলছি যে তুমি পরিশ্রমীর থেকেও পরিশ্রমী হও। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে একটা সূত্র আছে, হ্যাঁ, নর্মালি যদি তুমি চিন্তা করো, একটা উপায় আছে, সেটা কি ভাইয়া? পরিশ্রম করা। একটা উপায় আছে, সেটা কি ভাইয়া? পরিশ্রম করা। আচ্ছা ভাই, তুমি হয়তো বা মেধাবী না, ঠিক আছে, তুমি হয়তো ভাই মেধাবী না, বাট তুমি তো পরিশ্রম তো করতে পারো, ঠিক আছে। তুমি হয়তো বা মেধাবী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়াটার মানদণ্ড হবে না। যারা এটা প্রমাণ করতে চাও যে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স মিস হতে হবে না, মানে মিস হওয়া যাবে না, আমাকে 100-এ 100 ডাবিয়ান হতেই হবে, এবং এটা আমি নিশ্চিত করতে চাই। এইটা যারা করতে চাও, তোমার মনের ভিতরে একটু কাজ করবে, ভয় কাজ করবে, বাট ভয় কাজ করার পর আমি ডাবিতে চান্স পাওয়ার সূত্রটা বলে দিচ্ছি, সেটা ডিফাইন হবে পরিশ্রম দ্বারা। এখন তুমি মানে এই বাংলাদেশে সব থেকে সেরা পরিশ্রমী ছেলেটা হোক, তাহলে তোমার চান্সকেও আটকাইতে পারবেন। ধরো তোমার 7 দিনের টার্গেট, ধরো আজকে প্রথম একদিন তুমি একটা ছেলে, সর্বোচ্চ যে ছেলে বা মেয়েটা পরিশ্রম করতে পারে, সে হয়তো বা ধরে নাও প্রতিদিন সে 15 ঘন্টা পড়ে, 15 ঘন্টা পরে বাংলাদেশের মধ্যে কেউ না কেউ তো ফার্স্ট হবে। ওই ছেলেটা সব থেকে বেশি নিশ্চয়ই পরিশ্রম করছে, তো ওই ছেলেটা ধরো 15 ঘন্টা পরে। এখন ওই ছেলেটাকেও তুমি বিট করে ফেলতে পারো, তুমি প্রতিদিন তার থেকেও বেশি পরিশ্রম করে।
এটাই চিরন্তন সত্য। এখন ধরো তুমি প্রথম দিন তুমি পড়ার টেবিলে বসলা, ভাই আমার কথা শোনো, তুমি 7 ঘন্টা পড়বা, বেশি না 7 ঘন্টা পড়বা। তুমি দ্বিতীয় দিন এটাকে 7 থেকে 8 ঘন্টায় করবা, 8 ঘন্টা করবা। তুমি তৃতীয় দিন ঘড়ির টাইম ধরে এটাকে 9 ঘন্টা করবা। একসাথে হঠাৎ করে একদিনে কিছু হবে না। চতুর্থ দিন তুমি এটাকে 10 ঘন্টা করবা। পঞ্চম দিন এটা তুমি 11 ঘন্টা করবা, 11 ঘন্টা করবা। ষষ্ঠ দিন এটা তুমি 12 ঘন্টা করবা। সপ্তম দিন এটা তুমি 13 ঘন্টা করবা। এভাবে আরেকজন 15 ঘন্টা পরে এটা আমি পারবো না, এটা দেখার বিষয় না। 7 দিন লাগবে তোমার ওই 15 ঘন্টা বা 16 ঘন্টা যাইতে, 7 দিন, দরকার নাই। এখন তুমি এমন পরিশ্রমী হও, একজন পরিশ্রমীকেও তুমি বিট করো। এমন পরিশ্রমী হও যে ছেলেটা 15 ঘন্টা করে প্রথম হবে, ওই ছেলেটাকে তুমি বিট করো 16 ঘন্টা পরে তুমি প্রথম হও। অর্থাৎ আজকে থেকে চ্যালেঞ্জ এটা, আমি কি পারি না পারি এটা ডাজেন্ট ম্যাটার। তোমার ভাইয়া এত ভালো স্টুডেন্ট ছিল না, বাট পরিশ্রম করে এত ভালো মার্কস করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তার মানে কি, যে ছেলেটা বা মেয়েটা এখন সর্বোচ্চ পরিশ্রম করতেছে, তুমি তাকে বিট করবা। অর্থাৎ তোমার কাজ হচ্ছে চান্স পাওয়া না পাওয়া না, তোমার কাজ হচ্ছে পরিশ্রমীকে বিট করা। তাহলে তুমি আরেকজনকে দেখবা না, তুমি নিজেকে নিজে ছাড়াই যেতে পারলে তুমি আরেকজনকে ছাড়াই যেতে পারবা। অর্থাৎ তুমি প্রতিদিন নিজেকে নিজে পরিশ্রমটা করবা, নিজে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা। ওকে, কালকে 13 ঘন্টা পড়ছি, আজকে আমি নিজেকে চ্যালেঞ্জ, আমি 14 ঘন্টা পড়বো। অর্থাৎ পরিশ্রমের লেভেলটা এমন হবে, আরেকটা পরিশ্রমীকে আমি হার মানায় দিতে পারবো। অর্থাৎ তুমি যখন পরিশ্রম করে আরেকজনকে হার মানায় দিতে পারবা, তখনই তুমি পারবা। এখন ভাই পরিশ্রম মানে কি, হয়তোবা আমি বলতেছি কি মাটি কাটার জন্য বলতেছি, আমি কি বলতেছি যে তুমি করো ফুটবল খেলো বা 1 ঘন্টা দৌড়ো, রানিং করো 14 ঘন্টা, না। এই 14 ঘন্টা 15 ঘন্টা পড়ার টেবিলে বসে একটু মনোযোগ দিয়ে পড়া, সেটা হচ্ছে কঠিন পরিশ্রম, কঠিন সাধনা। একটা পড়ার টেবিলে বসে পড়ার মতো একটা মানে বিচ্ছিরি জিনিস, যেটা ভালো লাগে না, সব থেকে কনক্রিট, যেটা দেখলে ঘুম পায়, ওই জিনিসটাকে আমি সাধনা করে পড়বো 10 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, তখন মনে করো যে এটা মানে এত সহজ না, এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জটা আমি তোমাকে 7 দিন দিলাম। 7 দিন যদি নিজেকে ছাড়াই যেতে পারো, দেখো অন্যেরকে চিন্তা করলে ভাইয়া ও 15 ঘন্টা পরে আমি পারবো না, তোমার মাথায় ধরবে না। তখন তুমি যদি নিজেকে ছাড়াই যেতে পারো, ওইতে 7 থেকে শুরু করছি ভাই, তুমি 6 থেকে শুরু করো, তুমি 5 থেকে শুরু করো, 10 দিন পরে গিয়ে তো তোমার আউটপুট 15 ঘন্টা হচ্ছে। নিজেকে নিজে ছাড়ায় যাও আস্তে আস্তে করে, ঠিক আছে? তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কোনোভাবে মিস করতে চাও না, তো এটার ফলাফল হচ্ছে এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সূত্র হচ্ছে পরিশ্রম করা। আর তুমি যদি পরিশ্রম করে আরেকজনকে বিট করে দিতে পারো, যে আসিফ ভাইয়া পড়ছে 13 ঘন্টা, আমি পড়বো 14 ঘন্টা, শেষ, এক কথাই শেষ, আসিফ ভাইকে এখানে আমি হারাই দিলাম। এভাবে তোমাকে আরেকজনকে হারাই দিতে হবে পরিশ্রম করে। এটা তোমার উপরে আছে, এটা তোমার উপরে আছে, চেষ্টাটা তোমার উপরে আছে। তাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কোনোভাবেই মিস করতে চাও না, মানে 100 লাগবে, ওইটা করো যে আরেকজনকে বিট করে দাও। এতটাই পরিশ্রমী হও যেন আরেকজন পরিশ্রম করেও তোমার সাথে না পারে, তকুর পরিশ্রমী হতে হবে। তারপরে দেখো, আর এই পরিশ্রমের লেভেলটা যখন অনেক বাড়বে, কষ্টটা হবে, তখন আল্লাহ তোমার উপরে এমনি ব্লেসিং যেটা বলে তোমার উপর রহমতটা নাজিল করবে। দেখো, তোমার প্রথমে পড়তে ভাল লাগবে না, কন্টিট লাগবে, কষ্ট হবে। বললাম না, এডমিশনে আগুনের তাপ এখনো গায়ে লাগে নাই, তাই গন্তব্য ঢাবির শীতল বাতাস হয়তো বা এখন বুঝতেছো না। যখন আগুনের তাপটা লাগবে, তখন আমার শীতল বাতাস তোমার ভালো লাগবে। দেখো, এখন যে কাজটা হচ্ছে না, তোমার কিন্তু এখনো ওইভাবে শুরু করা নাই। আস্তে আস্তে একবার পড়াটার প্রতি বিতৃষ্ণা চলে আসছে, ভালো লাগবে না, অনেক স্বপ্ন নিয়ে স্টার্ট করতে আস্তে আস্তে একবার সরে আসছো। তো ওই যখন সরে আসা মুহূর্তটাই, তখন নিজেকে আবার চ্যালেঞ্জ করো, আবার নতুন করে স্বপ্ন দেখো, তোমার বাবা মাকে একটা উপহার দাও যে না আমি পারছি, তারা আমাকে নিয়ে এখন গর্ব করতে পারে। আর বাবা মার উপহারটা হয়তো বা পরে, বাট আমরা নিজেরটাকে চিন্তা করি। আমরা নিজে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ি, ওই যে ফ্যামিলিতে থাকা বা ওই প্রেশারগুলো, ওই এলাকায় ওই এনভায়রনমেন্টে আমার থাকতে হচ্ছে না। আমি দেশের যে রাজধানী বলো ঢাকার রাজধানী বলা হয়, ধরো আমি যদি বলি ঢাকার একটা রাজধানী যদি বলা হয়, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকার রাজধানী হয় যদি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক এই জায়গাটা এত আনন্দ, এত উৎসব, এই জায়গাটাতে এত মানবিকতা, এই জায়গাটাতে এত ভালোবাসা, এত স্বাধীনতা, তখন তোমার জীবনটাকে তুমি আলাদাভাবে অনুভব করতে পারবা। তো ওই জিনিসটার জন্য, ওই প্রাউড মুমেন্টটা নিজের কাছে আনার জন্য কঠিন করে কষ্ট করে 3-4 মাস তোমাকে পড়তে হবে। এখন বলবা যে ভাইয়া সবাই তো পড়ে ফেলছে, সবাই তো করে ফেলছে, জেনে গেছে এভাবে কাজটা করলে, কিন্তু না, কয়দিন পরে দেখবা মনে হবে যে তোমাকে দিয়ে আর হবে না। কারণ কয়দিন পরে কোচিংয়ের প্রেশার, লেকচার শিটের প্রেশার,
পড়াশোনা না করতে পারা, একদিন একটু ডিপ্রেশনে থাকা, একটু মাথা ব্যথা করা, তখন মনে হবে তোমার মতো দুর্বল স্টুডেন্ট হবে না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করা, তখন বারবার মানে মিনিটের উপরে মিনিটে হাজার হাজার স্টুডেন্ট ঝরবে। জাস্ট খালি 15 তারিখ অপেক্ষা করো, 15 থেকে 20 তারিখের মধ্যে 30 তারিখের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট ঝরবে। ঠিক আছে, যে ঝড়ের মধ্যে যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারাই চান্স পাবে। আর পরিশ্রমের ফল সবসময় আল্লাহ নিজের হাতে দেয়। তো এতটা পরিশ্রম করো, যতটা পরিশ্রম করলে আর একটা পরিশ্রমীকেও হার মানিয়ে দেওয়া যায়। যতটা পরিশ্রম করলে যে ছেলেটা প্রথম হবে ওকে হার মানিয়ে তুমি যেন প্রথম হইতে পারো। ঠিক আছে, এইভাবে পড়াশোনাটা করবা। ঠিক আছে, হ্যাঁ চান্স পেয়ে ছাড়বো। ইয়েস, আই মাস্ট ডু ইট, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। আর কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হয় ওই টেকনিক স্ট্র্যাটেজি আমার কাছে খুব আছে। তো তোমরা কিন্তু অফারটা মিস করবে না। কয়েকদিন পরে দেখবা গন্তব্য ঢাবিকে তোমার আরও বেশি আপন মনে হচ্ছে, আরও বেশি আপন মনে হচ্ছে। তখন আপন মনে হবে যখন তোমার কাছে যখন দেখবা সাফারিং টাইম চলে আসছে, যখন দেখবা তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, তখন মনে হবে যে গন্তব্য ঢাবি হচ্ছে ওই জায়গাটায় কাজ করে, গন্তব্য ঢাবি ওই মেন্টাল সিচুয়েশনটা নিয়ে কাজ করে। পড়াশোনা দেখছো আমি যে পড়াই, যেখানে হাত দিয়ে ওখানে পানি হয়ে যায়, ওইটা তো ম্যাটার করতেছে না। ম্যাটার করবে হচ্ছে যে মেন্টালি যে একটা ট্রমা, ওই মেন্টারের কাজ হচ্ছে শুধু পড়াশোনা না, শুধু পড়াশোনা না, পড়াশোনার বাইরে যে মেন্টালি সাপোর্ট দেওয়া, একটু বোঝানো, একটু আদর করা, তুমি পারবা, ওই জিনিসগুলো অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্টের জন্য খুব বেশি দরকার হয়। তাহলে তারা কিন্তু ভালো করতে পারে। কারণ আমার প্রাণশক্তি নিয়ে আমি পড়বো, আর একজন মনমরা হয়ে পড়বে, যা প্রাণশক্তি নিয়ে পড়তেছে যে আমি চান্স পাবো ওই কারণে পড়তেছে, আরেকজন কষ্ট করে পড়তেছে, পার্থক্য আছে। ওকে ভাইয়া, ক্লাস কেমন লাগলো? ওকে ভাইয়া, ওকে। শেখ হাসিনা নিয়ে কি পড়ছো? নানিকে নিয়ে পড়ার কোনো কথা নাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ক্লাসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।